ব্যাকলুন্ডের রহস্যময় এবং ধোঁয়াশাচ্ছন্ন জগতের গভীরে আজ আমরা প্রবেশ করব, যেখানে আভিজাত্য এবং দারিদ্র্যের এক অদ্ভুত সহাবস্থান বিদ্যমান। আমাদের গল্পের শুরু হয় নর্থ বরোর ঠিক পশ্চিমে অবস্থিত একটি নির্জন এবং প্রায় পরিত্যক্ত তিনতলা বাড়িতে। একসময় এই বিশাল ইমারতটি ব্যাকলুন্ড মেডিকেল স্কুলের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এবং মূল ক্যাম্পাসটি আরও উন্নত স্থানে স্থানান্তরিত হওয়ার ফলে এখানে এখন কেবল কয়েকজন অকৃতকার্য শিক্ষক এবং শিক্ষার্থী অবশিষ্ট আছেন, যারা এই এলাকাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। এই পরিত্যক্ত পরিবেশের মাঝেই আমাদের অন্যতম প্রধান চরিত্র অড্রে হল অত্যন্ত সতর্কতার সাথে প্রবেশ করেন। তার রাজকীয় পরিচয় গোপন রাখতে তিনি একটি সাদা গাউন এবং মাস্ক পরেছিলেন, এবং তার উজ্জ্বল সোনালী চুলগুলো একটি সার্জিক্যাল ক্যাপের নিচে সযত্নে লুকিয়ে রেখেছিলেন। তার সাথে ছিলেন ফোর্স ওয়াল, যাকে দেখে অড্রের মনে হয়েছিল যে ফোর্স যেন এই ধরনের পোশাকে অত্যন্ত সাবলীল। অড্রের দৃষ্টিতে ফোর্সের মধ্যে এমন এক অদ্ভুত ব্যক্তিত্ব ছিল যা দেখে মনে হয় সে যে কোনো মুহূর্তে একটি স্ক্যালপেল হাতে নিয়ে কোনো রোগীর অস্ত্রোপচার করতে প্রস্তুত। তারা যখন সেই অন্ধকার ক্লাসরুমের ভেতরে প্রবেশ করেন, অড্রের মনে মিস্টার ফুলের নির্দেশ নিয়ে কিছুটা দ্বিধা কাজ করছিল। মিস্টার ফুল এই মিশনটিকে অত্যন্ত সহজ বলে বর্ণনা করেছিলেন, কিন্তু অড্রের অন্তর্দৃষ্টি বলছিল যে পরিস্থিতি হয়তো এতটা সরল নয়। সুরক্ষার জন্য তিনি মনে মনে মিস্টার ফুলের নাম জপ করে প্রার্থনা করলেও সেই মুহূর্তে আধ্যাত্মিক জগৎ থেকে কোনো তাৎক্ষণিক সাড়া পাননি। ক্লাসরুমের ভেতরে দৃশ্য ছিল অত্যন্ত আতঙ্কজনক, যা সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মতো ছিল না। সেখানে 4টি কঙ্কালের নমুনা এবং কাঁচের কফিনে সংরক্ষিত ফ্যাকাশে মৃতদেহ রাখা ছিল, যা রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়েছিল। তবে সবচেয়ে বিস্ময়কর ছিল সামনের দিকে থাকা একটি স্বচ্ছ কাঁচের স্তম্ভ, যেখানে কালো রঙের স্কলারলি রোব পরা এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় ছিল। মৃতদেহটি এমনভাবে খাড়া হয়েছিল যেন সে মারা যাওয়ার পর তাকে সেখানে রাখা হয়নি, বরং সে পানির নিচেই কোনো এক রহস্যময় কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করেছে। অড্রে একজন দর্শক হিসেবে বুঝতে পারছিলেন যে এই পরিবেশ সাধারণ মানুষের জন্য নয়। সেই ঘরে সাদা কোট এবং মাস্ক পরা কিছু মানুষ অত্যন্ত নিস্তব্ধভাবে বসেছিল, যারা পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। জানলার বাইরে দিয়ে রক্তিম চাঁদের আলো যখন মেঘের আড়াল থেকে উকি দিচ্ছিল, তখন অড্রের মনে এক অদ্ভুত শিহরণ এবং উত্তেজনা কাজ করছিল। তার কাছে মনে হচ্ছিল একজন বিয়ন্ডারের জীবন ঠিক এমনই হওয়া উচিত, যেখানে প্রতিটি পদক্ষেপে রোমাঞ্চ আর আতঙ্ক মিশে থাকে। হঠাৎ সেই কাচের স্তম্ভে থাকা মৃতদেহটি চোখ মেলে তাকায় এবং তার গম্ভীর কণ্ঠস্বর চারদিকের নিস্তব্ধতা ভেঙে ঘোষণা করে যে সভা শুরু করা যাক। একই সময়ে ব্যাকলুন্ডের অন্য প্রান্ত, অর্থাৎ ইস্ট বরোর ধারভি স্ট্রিটে আমাদের গল্পের আরেক নায়ক ক্লাইন মোরেন্টি এক সম্পূর্ণ ভিন্ন এবং বিপজ্জনক মিশনে ব্যস্ত ছিলেন। ধূলিময় ধূসর নীল শ্রমিকের পোশাক পরে তিনি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেখানে অধিকাংশ গ্যাস ল্যাম্পই অকেজো হয়ে পড়েছিল। চারপাশের পরিবেশ ছিল অত্যন্ত শোচনীয় এবং দারিদ্র্যের চরম সীমায়। রাস্তার পাশে জরাজীর্ণ পোশাকে গৃহহীন মানুষরা নিস্তব্ধভাবে ঘুরে বেড়াচ্ছিল, যাদের চোখে মুখে ছিল কেবলই দীর্ঘস্থায়ী হতাশা। ক্লাইনের কাছে এই দৃশ্যটি কোনো পৌরাণিক অতল গহ্বর বা অন্ধকার নরকের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। এই মানুষগুলোকে তার কাছে সাধারণ মানুষের চেয়ে জীবন্ত লাশের মতো বেশি মনে হচ্ছিল, যারা লক্ষ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের ভয়ে বারবার তাদের আস্তানা পরিবর্তন করছে। তিনি যখন সেই বিস্ফোরণ স্থল পর্যবেক্ষণ করতে যাচ্ছিলেন, তখন তার অভিজ্ঞ চোখ দিয়ে তিনি বুঝতে পারছিলেন যে নজরদারি করার জন্য সামনের অ্যাপার্টমেন্টের 3য় বা 4র্থ তলা সবচেয়ে উপযুক্ত হবে। নিজের পরিচয় গোপন রাখতে তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে এবং স্বাভাবিক গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান, যাতে কেউ তাকে সন্দেহ না করে। সেই মুহূর্তে ক্লাইনের কাছে কোনো আত্মরক্ষার অস্ত্র বা রিভলভার ছিল না, তাই নিরাপত্তার জন্য তিনি তার পকেটে থাকা কিছু ট্যারোট কার্ড আঙুলের ফাঁকে অত্যন্ত সতর্কভাবে চেপে ধরেছিলেন। তদন্তের এক পর্যায়ে ক্লাইন তার পকেটে থাকা অল ব্ল্যাক আই নামক একটি কলুষিত এবং অত্যন্ত শক্তিশালী জাদুকরী বস্তুর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। এই বস্তুটি স্পর্শ করার সাথে সাথেই তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং কানে এমন অসহ্য ফিসফিসানি ভেসে আসতে থাকে, যা তার মস্তিষ্ককে যেন ছিঁড়ে ফেলার উপক্রম করছিল। তবে এই অবর্ণনীয় যন্ত্রণার বিনিময়ে তিনি আধ্যাত্মিক সুতো বা ব্ল্যাক লাইনগুলো দেখতে পাচ্ছিলেন, যা সাধারণ মানুষের চোখে সম্পূর্ণ অদৃশ্য। তিনি সেই অ্যাপার্টমেন্টের ভেতরে থাকা নারী, পুরুষ এবং শিশুদের ঘুমানোর দৃশ্যগুলো এই রহস্যময় রেখার মাধ্যমে অনুভব করতে পারছিলেন।
বারবার এই কলুষিত বস্তুটি ব্যবহার করার ফলে ক্লাইনের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল এবং নাক দিয়ে সর্দি ঝরছিল, যা তাকে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল করে দিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তিনি কোনো বিশেষ সূত্র পাচ্ছেন না, তখন তার মনে সংশয় জাগে যে হয়তো তিনি ভুল জায়গায় তদন্ত করছেন। তবে শেষ চেষ্টা হিসাবে তিনি পুনরায় অল ব্ল্যাক আই ব্যবহার করেন এবং আশ্চর্যের সাথে দেখতে পান যে ধ্বংস হয়ে যাওয়া সেই অপরাধস্থলের ভেতরেই একটি কালো রেখা দেখা যাচ্ছে, যার অর্থ হল সেখানে কেউ একজন আত্মগোপন করে আছে। ক্লাইন দ্রুত উপলব্ধি করেন যে খুনি আসলে অত্যন্ত দুঃসাহসী এবং মানসিকভাবে বিকারগ্রস্ত, কারণ সে জানে যে সেখানে তদন্তকারীরা আসবে। তবুও সে ঠিক অপরাধস্থলেই লুকিয়ে আছে। অত্যন্ত সতর্কতার সাথে ক্লাইন যখন অপরাধস্থলের কাছে পৌঁছান, তখন তিনি দেখতে পান যে ছায়ার সাথে মিশে এক বিশালদেহী মানুষ দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 2 মিটার। লোকটির চেহারার গড়ন ছিল অস্বাভাবিক এবং তার চোখ ছিল হিংস্র বন্য পশুর মতো, যা দেখে ক্লাইন নিশ্চিত হন যে লোকটি অন্তত লেনেভাস নয়। ক্লাইন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে লোকটিকে কোনো প্রকার সন্দেহ করার সুযোগ না দিয়ে সেখান থেকে সরে যান এবং কৌশলে বিল্ডিং থেকে পালিয়ে আসেন। তিনি জানতেন যে কিছুক্ষণ পরেই লোকটি বুঝতে পারবে যে কেউ একজন সেখানে এসেছিল, তাই তিনি দ্রুত তার ভাড়া করা এক রুমের অ্যাপার্টমেন্টে ফিরে যান। ক্লাইন একজন ক্লাউন হিসাবে অত্যন্ত দ্রুত গতিতে এলাকা ত্যাগ করেন, যাতে তার পিছু কেউ নিতে না পারে। শেষ পর্যন্ত ক্লাইন আধ্যাত্মিক জগতের সেই ধূসর কুয়াশার ওপারে বসে সেই রহস্যময় লোকটির একটি নিখুঁত প্রতিচ্ছবি তৈরি করেন এবং সেটি অড্রের কাছে পাঠিয়ে দেন এই বার্তা দিয়ে যে এটিই হল আসল সূত্র। এই ঘটনার মাধ্যমেই ব্যাকলুন্ডের আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল ষড়যন্ত্রের জট খুলতে শুরু করে এবং অড্রে ও ক্লাইনের ভাগ্য এক বিন্দুতে মিলিত হয়। গল্পের শুরুতেই আমরা দেখি একটি পরিত্যক্ত এবং জনমানবহীন মেডিকেল স্কুল ভবনের ভেতরে অড্রে হল নিজেকে কিছুটা বিভ্রান্ত এবং দিশেহারা অবস্থায় আবিষ্কার করেন। তিনি যখন সেই রহস্যময় সমাবেশ থেকে ফিরে আসার জন্য একটি অন্য পথ খুঁজছিলেন, তখনই তার চারপাশ জুড়ে সেই অতি পরিচিত এবং গাঢ় ধূসর কুয়াশা ঘনীভূত হতে শুরু করে। এই কুয়াশার আবরণের মাঝেই তিনি অনেক উঁচুতে মিস্টার ফুলের সেই মহিমান্বিত এবং অস্পষ্ট অবয়বটি বিরাজমান থাকতে দেখেন। মিস্টার ফুলের কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর এবং পবিত্র, যা অড্রের মনে এক গভীর শ্রদ্ধার সৃষ্টি করে। মিস্টার ফুল তাকে একটি বিশেষ সংকেত প্রদান করেন, যা দেখতে অনেকটা রঙিন চলচ্চিত্রের রিলের মতো ছিল। এই আধুনিক প্রযুক্তির মতো দৃশ্য দেখে অড্রে যেমন অবাক হন, তেমনি কৌতূহলীও হয়ে ওঠেন। সেই দৃশ্যে ফুটে ওঠে এক ভয়ঙ্কর ও রহস্যময় ব্যক্তির ছবি, যার উচ্চতা ছিল প্রায় 2 মিটার। লোকটি একটি কালো রঙের যাজকের পোশাক পরে অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিল। তার চুলগুলো ছিল হালকা হলুদ রঙের এবং কিছুটা কুকরানো। সবচেয়ে আকর্ষণীয় কিন্তু ভীতি জাগানিয়া ছিল তার গাঢ় বাদামি চোখ জোড়া, যা থেকে এক প্রকার শীতল বিদ্বেষ ঠিকরে বের হচ্ছিল। লোকটির ঠোঁটের কোণগুলো এমনভাবে ঝুলেছিল যে তাকে দেখতে অনেকটা এক হিংস্র এবং ধূর্ত নেকড়ের মতো মনে হচ্ছিল। অড্রে এই দৃশ্য দেখে দ্রুত উপলব্ধি করেন যে এটি আসলে ইস্ট বরোর ধারাভি স্ট্রিটে ঘটে যাওয়া সেই ভয়াবহ বোমা বিস্ফোরণ এবং গ্যাভিনের রহস্যজনক মৃত্যুর পেছনে দায়ী সেই সম্ভাব্য খুনির ছবি। মিস্টার ফুলের এই অসীম ক্ষমতা এবং তথ্য সংগ্রহ করার দক্ষতা দেখে অড্রে মনে মনে মিস্টার ফুলের প্রতি আরও বেশি অনুগত হয়ে পড়েন। এরপর যখন তিনি ফোর্সের সাথে তাদের নিজস্ব বাহনে ফিরছিলেন, তখন ফোর্সের চোখে অড্রের সেই অদ্ভুত ও অন্যমনস্ক চাহনিটি ধরা পড়ে। ফোর্স তখন অড্রেকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি সেই সমাবেশে স্পেকটেটর ফর্মুলা কেনার প্রস্তাবটি সবার সামনে তুলে ধরেননি, যা তাকে সরাসরি সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করতে পারত। অড্রে অত্যন্ত ধীর স্থিরভাবে এবং মৃদু হেসে উত্তর দেন যে এটি ছিল সেই গোপন সার্কেলে তার প্রথম অংশগ্রহণ, তাই সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে পরিবেশ পর্যবেক্ষণ করা এবং সবার গতিবিধি বোঝা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল মূলত স্পেকটেটর পাথওয়ের একটি পেশাগত কৌশল, যেখানে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। অড্রের এই পরিপক্কতা এবং দূরদর্শিতা দেখে ফোর্স অবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে এই 18 বছর বয়সী মেয়েটি তার বয়সের তুলনায় অনেক বেশি গভীর চিন্তাভাবনা করতে সক্ষম। অড্রে তখন সিদ্ধান্ত নেন যে পরদিন সকালে তিনি কিছু বিশেষ বন্ধুদের মাধ্যমে সেই বোমা বিস্ফোরণের বিষয়ে আরও গোপন তথ্য সংগ্রহ করবেন। অন্যদিকে ক্লেইন মোরেন্টির জীবন ছিল এক নিরন্তর সাবধানতা এবং সংগ্রামের নাম। তিনি নিরাপত্তাজনিত কারণে মিন্স্ক স্ট্রিটে নিজের পরিচিত বাসভবনে না ফিরে পূর্ব বরোর ব্ল্যাকপাম স্ট্রিটের একটি ছোট এক কামরার অ্যাপার্টমেন্টে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তার মনে একটি আশঙ্কা ছিল যে সেই কালো রঙের খুনি বা তার কোনো সহযোগী হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছে এবং তার করা ভবিষ্যৎবাণীও তাকে এই সম্ভাব্য বিপদের কথা মনে করিয়ে দিচ্ছিল। ভোরের আলো যখন কেবল ফুটতে শুরু করেছে, তখনই ক্লেইন নিজেকে একজন সাধারণ শ্রমিকের ছদ্মবেশে সাজে তোলেন।
তার পরনে ছিল গাঢ় নীল রঙের শ্রমিকের পোশাক এবং মাথায় একটি হালকা বাদামি রঙের টুপি। সেই কুয়াশাচ্ছন্ন সকালে চারপাশ ছিল এক অদ্ভুত হলদেটে রঙে ঢাকা, যা দৃশ্যমানতাকে অনেকটাই কমিয়ে দিচ্ছিল। হাড় কাঁপানো শীতে মানুষগুলো অনেকটা ছায়ার মতো চলাফেরা করছিল, যারা কেবল পেটের তাগিদে এত সকালে কাজে বেরিয়ে পড়েছে। পথে চলতে চলতে ক্লেইনের দেখা হয় প্রায় ৫০ বছর বয়সী এক জরাজীর্ণ বৃদ্ধের সাথে, যার মাথায় ছিল ধূসর চুল এবং তিনি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে নিজের কোটের ভেতরের পকেটে একটি সিগারেটের খোঁজ করছিলেন। হঠাৎ করেই প্রচণ্ড শীতে তার হাত কেঁপে ওঠায় তার শেষ কয়েকটি সিগারেটের একটি পকেট থেকে নিচে পড়ে যায় এবং গড়িয়ে ক্লেইনের পায়ের কাছে আসে। ক্লেইন সেটি কুড়িয়ে সেই অসহায় লোকটির হাতে তুলে দেন। লোকটি ক্লেইনকে বারবার ধন্যবাদ জানান এবং দীর্ঘশ্বাস ফেলে বলেন যে তিনি সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেননি। তার চোখে মুখে ছিল চরম ক্লান্তি এবং তিনি আশা করছিলেন যেন আজকের দিনে তিনি অন্তত একটি ওয়ার্ক হাউস বা সরকারি আশ্রয়কেন্দ্রে একটু জায়গা পান। ক্লেইন যখন তাকে কৌতূহলবশত প্রশ্ন করেন যে কেন রাজকীয় কর্তৃপক্ষ তাদের পার্কে ঘুমাতে দেয় না, তখন লোকটির উত্তরের মাঝে সমাজের এক নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতা ফুটে ওঠে। তিনি জানান যে এই কনকনে শীতে বাইরে ঘুমানো মানে হল চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়া, আর দিনের বেলায় কাজ খুঁজতে হয় বলে তাদের পক্ষে বিশ্রাম নেওয়া সম্ভব হয় না। কথা বলতে বলতেই ক্লেইন এক অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক দৃশ্য দেখতে পান। সেই ক্ষুধার্ত লোকটি হঠাৎ নিচু হয়ে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া একটি নোংরা ও এইটো আপেলের অবশিষ্টাংশ অত্যন্ত স্বাভাবিকভাবে চিবিয়ে খেয়ে ফেলেন, যা দেখে ক্লেইন শিউরে ওঠেন। এই দৃশ্যকেই ক্লেইনের হৃদয়ে এক গভীর কষ্টের সৃষ্টি করে। লোকটি যখন জানায় যে সে প্রায় ৩ দিন ধরে কিছুই খায়নি, তখন ক্লেইন নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে তাকে সামনের একটি ক্যাফেতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যাতে তার একটি সাক্ষাৎকার নিতে পারেন। সেই ক্যাফেটি ছিল অত্যন্ত সাধারণ এবং তার আসবাবপত্র ছিল তেল চিটচিটে ও নোংরা, কিন্তু বাইরের প্রচণ্ড শীতের তুলনায় সেখানকার ঘরের ভেতরের তাপমাত্রা ছিল অনেক বেশি আরামদায়ক। ক্লেইন সেই ক্ষুধার্ত মানুষটির জন্য প্রায় 17.5 পেন্স খরচ করে এক বিশাল খাবারের আয়োজন করেন। খাবারের তালিকায় ছিল কচি মটরশুঁটি দিয়ে রান্না করা ভেড়ার মাংসের স্টু, বড় 2টি পাউরুটি, মাখন এবং গরম চা। লোকটির চোখে তখন ছিল একাধারে বিস্ময় এবং কৃতজ্ঞতার অশ্রু। সে জানায় যে গত 6 মাস ধরে সে কোনোদিন পেট ভরে খাওয়ার সুযোগ পায়নি। খাবার খাওয়ার সময় ক্লেইন তার অতীত জীবনের করুণ কাহিনী শুনতে পান। লোকটি একসময় একজন অত্যন্ত দক্ষ শ্রমিক ছিল এবং তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে একটি সুখের সংসার ছিল। কিন্তু একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি তার সাজানো সংসার তছনছ করে দেয়। তার স্ত্রী ও সন্তানরা মারা যায় এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে সে তার চাকরি ও সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। তার জীবন এখন কেবল ওয়ার্ক হাউসে একটু আশ্রয়ের চেষ্টা আর অনিশ্চিত সাময়িক চাকরির এক অন্তহীন চক্রে আটকে গেছে। ক্লেইন তখন ক্যাফের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান অসংখ্য ক্ষুধার্ত ও অবসন্ন মুখ, যাদের মাঝে সাধারণ শ্রমিক এবং ভবঘুরেদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি উপলব্ধি করতে পারেন যে সমাজের এই অসম ব্যবস্থায় একজন সাধারণ শ্রমিক যে কোনো মুহূর্তে তার সবকিছু হারিয়ে রাস্তার ভিখারিতে পরিণত হতে পারে। সাক্ষাৎকার শেষ হওয়ার পর ক্লেইন লোকটিকে কিছু কপার পেনি পারিশ্রমিক হিসেবে প্রদান করেন, যাতে সে অন্তত একটি রাত কোনো সস্তা মোটেলে ভালোভাবে কাটাতে পারে এবং নিজের শরীর ধুয়ে পরিষ্কার করে নতুন করে কাজের চেষ্টা করতে পারে। এরপর ক্লেইন যখন দুপুরে স্যামার্স পরিবারের এক আভিজাত্যপূর্ণ মধ্যাহ্নভোজে অংশ নেন, তখন সমাজের এই আকাশ পাতাল বৈষম্য তাকে প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে। সেখানে মাত্র 10 জন অতিথির জন্য ছিল অ্যাপল জুস, দামি স্টেক, রোস্ট চিকেন, ভাজা মাছ, সসেজ এবং দামি শ্যাম্পেনের এক রাজকীয় আয়োজন। এই ভোজের মোট খরচ ছিল 4 পাউন্ড 8 শলি, যা সেই ক্ষুধার্ত মানুষটির খাবারের খরচের তুলনায় কয়েক হাজার গুণ বেশি। এই বৈষম্যই মূলত সমাজের সেই অন্ধকার দিকটিকে ফুটিয়ে তোলে, যেখানে বিলাসিতার চাদরের নিচেই চরম দারিদ্র্য এবং ক্ষুধার হাহাকার লুকিয়ে থাকে। গল্পের শুরুতেই আমরা দেখি জিও নামের একজন অত্যন্ত অভিজ্ঞ বাউন্টি হান্টারকে, যিনি দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় এতটাই দক্ষ হয়ে উঠেছেন যে অনেক সময় কোনো ভাবনাচিন্তা ছাড়াই কেবল সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারেন। একটি সাধারণ পানশালায় বসে যখন তিনি শূকরের মাংসের সসেজ আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলেন, ঠিক তখনই সেখানে প্রায় 2 মিটার লম্বা এক বিশালদেহী ব্যক্তি প্রবেশ করেন। লোকটিকে দেখামাত্রই জিওর সহজাত প্রবৃত্তি তাকে সতর্ক করে দেয়। তিনি কোনো প্রকার আতঙ্ক না দেখিয়ে খুব স্বাভাবিকভাবে নিজের মাথা নিচু করে খাবার খেতে থাকেন, যাতে তাকে কেউ লক্ষ্য না করে। যদিও তিনি খাবার মুখে দিচ্ছিলেন, কিন্তু উত্তেজনায় এবং সতর্কতায় খাবারের কোনো স্বাদই তিনি অনুভব করতে পারছিলেন না।
কয়েক সেকেন্ডের সেই অসহ্য নীরবতা কাটিয়ে তিনি যখন খুব সাবধানে আর চোখে লোকটিকে দেখলেন, তখন তার চোখে ধরা পড়ল কিছু ভয়ঙ্কর বৈশিষ্ট্য। লোকটির চুল ছিল হালকা হলুদ রঙের এবং কোকড়ানো, আর তার চোখগুলো ছিল ঠিক কোনো হিংস্র পশুর মতো গাঢ় বাদামি। তার চেহারায় এক ধরনের বন্য ভাব, আর ঠোঁটের কোণে ছিল একাকিত্বের ও অশুভ এক আভা। উৎস থেকে জানা যায় যে জিও এই রহস্যময় মানুষটিকে দেখা মাত্রই চিনতে পারেন। তিনি নিশ্চিত হন যে এই ব্যক্তিটি হল উইলিয়ামস নামক এক ব্যক্তিকে হত্যার প্রধান সন্দেহভাজন। কয়েক মিনিট পর জিও অত্যন্ত সতর্কতার সাথে সেই জায়গা ত্যাগ করেন এবং পানশালার বাইরে গিয়ে তার পরিচিত এক ব্যক্তি বার্টনের জন্য অপেক্ষা করতে থাকেন। বার্টন ছিলেন একজন টেকনিশিয়ান, যিনি ইস্ট বালাম ডক এলাকায় কাজ করতেন। বার্টন যখন সেখানে আসলেন, জিও তাকে নির্জনে ডেকে নিয়ে সেই লম্বা লোকটির একটি ছবি দেখালেন। বার্টন সাথে সাথেই তাকে শনাক্ত করলেন এবং জানালেন যে এই লোকটির ডাকনাম হচ্ছে জায়ান্ট বা দানব। সে গত কয়েক মাস ধরে নিয়মিত সেখানে যাতায়াত করছে। বার্টনের বর্ণনা অনুযায়ী এই জায়ান্ট কেবল লড়াইয়েই দক্ষ নয়, বরং সে অত্যন্ত উগ্র মেজাজের একজন মানুষ। জিও আরও জানতে পারলেন যে এই জায়ান্টকে মাঝে মধ্যেই ইস্ট বালাম ডক ইউনিয়নের আশেপাশে দেখা যায়। ডক ইউনিয়নের পরিস্থিতি ছিল বেশ জটিল। সেখানে শ্রমিকদের কাছ থেকে প্রতি সপ্তাহে ১.৫ সোলি করে চাঁদা নেওয়া হলেও শ্রমিকদের প্রকৃত অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এমনকি ধর্মঘটের সময় ইউনিয়ন নেতারা মালিকপক্ষের উকিলদের সাথে গোপন আঁতাত করে শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিত। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই জায়ান্টের মতো একজন বিপজ্জনক মানুষের উপস্থিতি জিওর মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। উৎস অনুসারে জিও এই রহস্যের গভীরে যাওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সাধারণ ক্যানভাস কোটটি উল্টো করে পরে নিলেন, যাতে ভেতরের তালিমারা অংশগুলো বাইরে থাকে। মুহূর্তের মধ্যেই একজন সুশৃঙ্খল বাউন্টি হান্টার থেকে তিনি একজন ভবঘুরে বা যাযাবর সেজে গেলেন। ডক ইউনিয়নের সামনে কনকনে শীতের মধ্যে ধৈর্য ধরে বসে থেকে তিনি প্রতিটি মানুষের উপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলেন। ঠিক এমন সময় একদল লোক ইউনিয়ন ভবন থেকে বেরিয়ে সামনের একটি ক্যাফেতে দুপুরের খাবারের জন্য যাচ্ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি যখন তার সোনার ফ্রেমের চশমাটা খুলে পরিষ্কার করছিলেন, তখন জিও তার চোখের চাহনি আর সেই অদ্ভুত উপহাসমূলক হাসি দেখে চমকে উঠলেন। যদিও লোকটির বাহ্যিক অবয়ব বা গায়ের চামড়া ছবির সাথে পুরোপুরি মিল ছিল না, কিন্তু তার সেই তাচ্ছিল্যভরা হাসি জিওর কাছে কুখ্যাত লেনেভাসের কথা মনে করিয়ে দিল। গল্পের এই মোড়ে আমরা অন্য এক প্রধান চরিত্র ক্লেনের দেখা পাই। ক্লেন তখন সামার পরিবারের সাথে একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। সেখানে জুর্গেন কুপার নামক একজন অত্যন্ত গম্ভীর মানুষের সাথে তার কথা হচ্ছিল, যিনি অনেকটা তার পোষা বিড়াল ব্রোডির মতোই সারাক্ষণ গম্ভীর থাকেন। ক্লেন যখন জুর্গেনকে জিজ্ঞেস করলেন যে তিনি কেন হাসছেন না, তখন জুর্গেন উল্টো প্রশ্ন করে বসেন যে হাসির কারণ কি। উৎস থেকে জানা যায় ক্লেন তার আধ্যাত্মিক জগতের মাধ্যমে মিস জাস্টিসের কাছ থেকে একটি জরুরি বার্তা পান। মিস জাস্টিস তাকে জানান যে ইস্ট বালাম ডক ইউনিয়নে জায়ান্টের সাথে লেনেভাসকে দেখা গেছে। ক্লেন এই সংবাদ পাওয়ার পর বুঝতে পারেন যে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তিনি অনুধাবন করেন যে লেনেভাস সম্ভবত একা নয়, তার পেছনে হয়তো কোনো বড় অশুভ গোষ্ঠী বা শক্তিশালী কোনো সত্তা কাজ করছে। ক্লেন যখন তার বিশেষ ক্ষমতা বা ডিভিনেশনের মাধ্যমে এই অভিযানের সম্ভাব্য বিপদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন, তখন তিনি এক রহস্যময় বাধার সম্মুখীন হলেন। তিনি কয়েকবার চেষ্টা করার পরেও তার ভাগ্য গণনা বা ডিভিনেশন পুরোপুরি ব্যর্থ হল। ক্লেন এই ব্যর্থতার পেছনে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পান। প্রথমত, হয়তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্যের অভাব ছিল। দ্বিতীয়ত, হতে পারে লেনেভাস সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিল না। আর তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনাটি হল লেনেভাসের কাছে হয়তো এমন কোনো অলৌকিক বস্তু আছে যা ডিভিনেশন বা ভাগ্য গণনাকে প্রতিহত করতে সক্ষম। ক্লেন সন্দেহ করলেন যে লেনেভাস হয়তো ট্রু ক্রিয়েটার নামক কোনো সত্তার কাছ থেকে বিশেষ কোনো ক্ষমতা বা আশীর্বাদ পেয়েছে, যা তাকে একটি সুরক্ষা কবচ দিচ্ছে। কিন্তু এত বাধা সত্ত্বেও ক্লেন দমে যাননি। তিনি নিজে মাঠে নামার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন যে তার সাথে থাকা অল ব্ল্যাক আই নামক শক্তিশালী বস্তুটি এই মুহূর্তে বিপদের কারণ হতে পারে, তাই তিনি সেটি তার আধ্যাত্মিক জগতেই রেখে দেবার সিদ্ধান্ত নিলেন। নিজেকে নিরাপদ রাখতে এবং আসল সত্য উদ্ঘাটন করতে তিনি একজন সংবাদদাতার ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনা করলেন। তিনি তার বন্ধু মাইক জোসেফের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ধার করার কথা ভাবলেন। ক্লেনের মূল লক্ষ্য ছিল ছদ্মবেশে লেনেভাসের সামনে যাওয়া এবং ডিভিনেশনের মাধ্যমে তার আসল পরিচয় নিশ্চিত করা। উৎসগুলো থেকে আরও স্পষ্ট হয় যে ক্লেন প্রয়োজনে চার্চ অব দ্য এভারনাইট গডেসের বিশেষ বাহিনী বা নাইট হক্সদেরও এই অভিযানে যুক্ত করার কথা চিন্তা করেছিলেন। কারণ লেনেভাস কেবল একজন সাধারণ অপরাধী ছিল না, সে ছিল বহু মানুষের খুনি।
তাকে ধরা বা বিনাশ করা ক্লেনের কাছে এক ধরনের নৈতিক প্রতিশোধের মতো ছিল। গল্পের শুরুতেই আমরা দেখি দুপুর ঠিক ৩টের সময় ইস্ট বালাম ডকের ডক ইউনিয়নে এক রহস্যময় আবহ। আমাদের গল্পের নায়ক ক্লেন মোরেন্টি সেখানে এক বিশেষ মিশনে উপস্থিত হয়েছে, তবে তাকে দেখে চেনার কোনো উপায় নেই। সে একটি মোটা সোয়েটার, ট্যান কালারের জ্যাকেট এবং একটি সাধারণ ক্যাপ পরে নিজেকে একজন সাধারণ ইনভেস্টিগেটিভ রিপোর্টার বা অনুসন্ধানী সাংবাদিক হিসাবে সাজিয়েছিল। যারা উচ্চবিত্তদের ইন্টারভিউ নেয় বা বড় বড় ভোজ সভায় যায়, ক্লেন তাদের মতো না সেজে বরং সাধারণ সাংবাদিকদের মতো চেহারা নিয়েছিল। তার এই বিশেষ ছদ্মবেশ তৈরি করতে অতিরিক্ত ১ পাউন্ড ১০ সলি খরচ হয়েছিল। তার চোখে ছিল সোনালি ফ্রেমের চশমা এবং চুলে হেয়ার অয়েল মেখে নিখুঁতভাবে পেছনের দিকে আঁচড়ানো ছিল। তার মুখে সেই অগোছালো দাড়ি এখন আর ছিল না, বরং সে তার ঠোঁটের চারপাশে কালো রঙের ছোট দাড়ি বা স্টাবলের একটি আস্তর লাগিয়েছিল। শুধু তাই নয়, ক্লেন নিজেকে স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ সেন্টিমিটার লম্বা দেখাচ্ছিল। তার মূল উদ্দেশ্য ছিল গতরাতের সেই শ্রমিকের চেহারার সাথে যেন কেউ বর্তমানে এই সাংবাদিকের কোনো মিল খুঁজে না পায়। ক্লেন অত্যন্ত সাবধানী ছিল। তার জামা বা প্যান্টের পকেটে কোনো অল ব্ল্যাক আই, কবজ বা ভেষজ এসেনশিয়াল অয়েল ছিল না। সে জানত না লেনেভাস এখন ঠিক কী অবস্থায় আছে বা তার আশেপাশে কোনো শক্তিশালী বিয়ন্ডার আছে কিনা। তাই কোনো ধরনের সন্দেহজনক বস্তু সে সাথে নেয়নি। তার কাছে ছিল শুধু এক সেট ট্যারোট কার্ড, একগুচ্ছ নোট, একটি ফাউন্টেন পেন, মানি ব্যাগ, কিছু খুচরো টাকা, একগুচ্ছ চাবি এবং একটি ভুয়া রিপোর্টার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। ডক ইউনিয়নের দোতলা ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় সে তার ক্লাউন বিয়ন্ডার ক্ষমতার সাহায্যে অনুভব করছিল যে বেশ কয়েক জোড়া চোখ তাকে আড়াল থেকে লক্ষ্য করছে, কিন্তু সে এমন ভান করছিল যেন সে কিছুই বুঝতে পারছে না। ইউনিয়নের ভেতরে প্রবেশ করার পর ক্লেন দেখতে পায় সেখানকার পরিবেশ অত্যন্ত সাদামাটা। সেখানে কোনো নারী অভ্যর্থনাকারী বা বড় কোনো লবি ছিল না। দোতলায় ওঠার সিঁড়িটি ছিল একদম মাঝখানে এবং দুই পাশে ছিল অফিসের করিডর। মেঝেতে কোনো কাঠের তক্তা বা কার্পেট ছিল না, বরং সিমেন্টের ঢালাই করা সাধারণ মেঝে। ক্লেন দরজার প্রহরীর কাছে গিয়ে নিজেকে ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউনের রিপোর্টার স্ট্যাথাম হিসেবে পরিচয় দেয়। সে জানায় যে সে ইস্ট ১২তে বড় হয়েছে, তাই শ্রমিকদের দুঃখ কষ্ট সে খুব ভালো বোঝে। রিপোর্টার শব্দটি শোনার সাথে সাথেই প্রহরী সতর্ক হয়ে ওঠে এবং চিৎকার করে বলে যে তারা ইদানিং কোনো ধর্মঘটের আয়োজন করেনি। কিন্তু ক্লেন তার ক্লাউন বিয়ন্ডার ক্ষমতার সাহায্যে নিজের চোখের দৃষ্টিতে এমন এক গভীর আন্তরিকতা ফুটিয়ে তোলে যে প্রহরী তাকে বিশ্বাস করতে শুরু করে। সে তাকে বোঝায় যে সে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং ইউনিয়নের ভালো কাজের খবর প্রচার করতেই এসেছে। প্রহরী তখন ক্লেনকে মিস্টার র্যান্ডের কাছে যাওয়ার পরামর্শ দেয়, যিনি প্রচার কমিটির দায়িত্বে ছিলেন। র্যান্ডের অফিসে গিয়ে ক্লেন তার ভুয়া পরিচয়পত্র দেখায় এবং জানায় যে সে ইস্ট ১২তে বড় হয়েছে, তাই শ্রমিকদের দুঃখ কষ্ট সে খুব ভালো বোঝে। সে র্যান্ডকে প্রস্তাব দেয় যে পুরো ইন্টারভিউ চলাকালীন র্যান্ড যেন তার সাথেই থাকেন, যাতে সে কোনো ভুল প্রশ্ন না করতে পারে। এই কৌশলটি চমৎকারভাবে কাজ করে এবং র্যান্ড তাকে সাথে নিয়ে বিভিন্ন অফিসে ঘুরতে শুরু করেন। ডান দিকের করিডোর এবং বাম দিকের করিডোরে কাউকে না পেয়ে সে দ্বিতীয় তলায় ওঠে। সিঁড়ির ঠিক উল্টো দিকের একটি অফিসে প্রবেশ করার পর র্যান্ড তাকে সেখানকার কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই ক্লেনের সামনে আসে সেই ব্যক্তি যার জন্য সে এতক্ষণ অপেক্ষা করছিল। লোকটির গায়ের রং এখন ব্রোঞ্জ হয়ে গিয়েছিল, গোল মুখটি কিছুটা কৌণিক রূপ নিয়েছিল এবং চশমার ফ্রেমও বদলে গিয়েছিল। কিন্তু ক্লেন তার সিয়ার বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে লোকটির ভেতরে এমন কিছু খুঁজে পায় যা তাকে নিশ্চিত করে যে এটাই লেনেভাস। এই দেখামাত্রই ক্লেনের পুরো শরীর কাঁপতে শুরু করে এবং তার মুখের হাসি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে চায়। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে পেট চেপে ধরার ভান করে এবং টয়লেটে যাওয়ার অনুমতি চায়। টয়লেটের ভেতরে ঢুকে একটি কিউবিকেলে নিজেকে আটকে ক্লেন অঝরে হাসতে থাকে। কিন্তু এটি আনন্দের হাসি ছিল না, এটি ছিল চরম উত্তেজনা এবং আতঙ্কের সংমিশ্রণ। ক্লেন নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটিই লেনভাস। এর কারণ কেবল তার আধ্যাত্মিক পরিচয় ছিল না, বরং লেনভাসের শরীর থেকে এক অদ্ভুত আওরা বা তেজ বেরোচ্ছিল, যা ক্লেনের মনে গভীর ভীতি এবং শোকের স্মৃতি জাগিয়ে তোলে। এটি ছিল ট্রু ক্রিয়েটার বা সত্য স্রষ্টার আওরা। ক্লেন বুঝতে পারে যে ট্রু ক্রিয়েটারের এই তেজ তখনই সম্ভব যদি লেনভাস তার কোনো অংশ বা গডহুড বহন করে। এই আওরাটি এতটাই শক্তিশালী ছিল যে ক্লেন প্রায় নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে ক্লেন মুখ ধুয়ে আবার অফিসে ফিরে আসে এবং ইন্টারভিউ চালিয়ে যায়।
সে এমনভাবে লেনভাসের মুখোমুখি হয়ে প্রশ্ন করতে থাকে যেন কিছুই ঘটেনি। ইন্টারভিউ শেষ করে সে ডক ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। বাইরে তখন মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ক্লেন লক্ষ্য করে যে রাস্তার ওপাশে ভবঘুরেদের মধ্যে ছদ্মবেশে মিস জিও ওত পেতে আছে। সে কোনো বিরতি না দিয়ে সামনে এগোতে থাকে এবং পথে তার দেখা হয় বিখ্যাত ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টনের সাথে। স্ট্যান্টন তাকে জানায় যে সে একটি খুনের রহস্য সমাধান করতে সেখানে এসেছে। ক্লেন খুব স্বাভাবিকভাবে তার সাথে কথা বলে এবং সেখান থেকে বিদায় নিয়ে কুয়েলা গ্লাবে চলে যায়। সেখানে একটি নির্জন জায়গায় বসে ক্লেন দ্রুত গ্রে ফগের ওপরে তার সেই রহস্যময় জগতে চলে যায়। সেখানে গিয়ে সে নিশ্চিত হয় যে তাকে কেউ অনুসরণ করছে কিনা। গ্রে ফগের সেই স্তব্ধতায় বসে ক্লেন একটি হলুদ রঙের চর্মকাগজ এবং কলম নিয়ে তার দৈব বাণী বা ডিভিনেশনের প্রক্রিয়া শুরু করে। ধ্যানের মাধ্যমে সে সেই পরিচিত চেহারাটি আবার দেখতে পায়, লেনভাস, যার মুখে সেই বিদ্রুপাত্মক হাসি লেগেই আছে। ক্লেন দাঁতে দাঁত চেপে নিজের মনে বলে ওঠে যে অবশেষে সে তাকে খুঁজে পেয়েছে। এরপর ক্লেন মিস জাস্টিস অর্থাৎ অড্রের প্রার্থনার উত্তর দেওয়ার প্রস্তুতি নেয়। সে তার আবেগ নিয়ন্ত্রণ করে অত্যন্ত গম্ভীর এবং শীতল কণ্ঠে অড্রেকে জানায় যে লেনভাসকে নিশ্চিতভাবে খুঁজে পাওয়া গেছে। সে নির্দেশ দেয় যেন সে চার্চ অব দি এভারনাইট গডেসকে জানায় যে লেনভাসের কাছে ফলেন ক্রিয়েটর বা ট্রু ক্রিয়েটরের গডহুড রয়েছে। অড্রে যখন মিস্টার ফুলের এই বার্তা পায় সে স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে যে এই সাধারণ মিশনের পেছনে মিস্টার ফুলের কত বড় এবং গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। অড্রে মনে মনে মিস্টার ফুলের ক্ষমতার প্রতি আরও বেশি আস্থাশীল হয়ে ওঠে এবং বুঝতে পারে যে সে ট্রু ক্রিয়েটরের মতো এক মহাশক্তিধর সত্তাকে লক্ষ্যবস্তু করেছে। ক্লেন বুঝতে পারে যে লেনভাসের সাথে এই সংঘাত এখন কেবল একটি ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং এটি এক বিরাট ঐশ্বরিক যুদ্ধের সূচনা মাত্র। সে জানে যে সামনে এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে তার লক্ষ্য থেকে এক চুলও নড়তে রাজি নয়। লেনভাসকে খুঁজে পাওয়ার এই রোমাঞ্চকর মুহূর্তটি ক্লেনের জীবনে এক নতুন মোড় ঘুরিয়ে দেয়, যেখানে তাকে একদিকে নিজের ভয় এবং অন্যদিকে এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। ক্লেন এখন পুরোপুরি প্রস্তুত তার পরবর্তী পদক্ষেপের জন্য। সে জানে যে ট্রু ক্রিয়েটরের ছায়া লেনভাসের ওপর থাকলেও তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। এইভাবেই ক্লেন তার বুদ্ধিমত্তা এবং ধৈর্য দিয়ে লেনভাসকে খুঁজে বের করে এবং এক বিশাল লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করে। গল্পের শুরুতেই আমরা দেখি অড্রি খুব দ্রুত জিউ এবং ফোর্সের সাথে যোগাযোগের একটি জরুরি ব্যবস্থা করেন এবং তার বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুর সুজির মাধ্যমে মিস্টার ফুলের একটি গোপন বার্তা তাদের কাছে পৌঁছে দেন। অড্রি নিজেকে আড়াল করার জন্য দাবি করেন যে এই তথ্য তিনি অন্য কোনো গোপন উৎস থেকে পেয়েছেন। একটি পুরনো চার্চের নির্জন কোণে বসে জিউ যখন লেনেভাসের আসল পরিচয় নিশ্চিত করার উপায় খুঁজছিল এবং উইলিয়ামসের অপমানের প্রতিশোধ নেবার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল, ঠিক তখনই সে সুজির দেওয়া কাগজের সেই ছোট চিরকুটটি খুলে দেখে। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে লেনেভাসকে আর নতুন করে শনাক্ত করার কোনো প্রয়োজন নেই, কারণ সেই আসল অপরাধী। চিরকুটের পরবর্তী অংশটি পড়ার সাথে সাথে জিউর চোখ বিস্ময়ে কপালে ওঠে এবং সে অস্ফুট স্বরে বলে ওঠে যে লেনেভাসের কাছে স্বয়ং ট্রু ক্রিয়েটরের ঈশ্বরত্ব বা গডহুড রয়েছে। এই কথা শুনে ফোর্সও ভীষণভাবে চমকে যায় এবং তার মনে হয় এটি হয়তো কোনো রসিকতা, কারণ তারা মাত্র 200 পাউন্ডের একজন সাধারণ প্রতারককে ধরতে গিয়ে এমন এক ভয়ঙ্কর অশুভ দেবতার শক্তির মুখোমুখি হবে তা কল্পনাও করেনি। সুজি নামের সেই কুকুরটি তার নিরীহ চোখ দিয়ে বুঝিয়ে দেয় যে সে কেবল একটি মাধ্যম মাত্র এবং এসব রহস্যময় ঘটনার ব্যাপারে তার কোনো ধারণা নেই। ফোর্স তখন বুঝতে পারে যে অড্রি যতটা সাধারণ এবং নিরীহ মনে হয়, আসলে তার আড়ালে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে এবং এই পুরো বিষয়টি হয়তো কোনো গোপন গোষ্ঠী, অভিজাত সমাজ এবং চার্চের মধ্যে ক্ষমতার লড়াইয়ের অংশ। জিউ কিছুটা আশাহত হলেও এটা ভেবে সান্ত্বনা পায় যে তাকে আর সরাসরি এই ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিতে হবে না, কারণ এখন চার্চ অফ এভারনাইট গডেস এই বিষয়ে ব্যবস্থা নেবে। সে মনে মনে প্রার্থনা করে যেন নাইট হক্সরা শক্তিশালী কোনো পদক্ষেপ নিয়ে উইলিয়ামসের প্রতিশোধ নিতে সফল হয়। জিউর মনে এক ধরনের হীনমন্যতা তৈরি হয় যে সে অনেক দুর্বল, কারণ তার যদি যথেষ্ট শক্তি থাকত তবে সে নিজেই এই প্রতিশোধ গ্রহণ করত। কিন্তু লেনেভাসের পাশে জায়ান্টের মতো শক্তিশালী সহযোগী এবং খোদ দেবতার ঈশ্বরত্ব থাকায় জিউর মতো একজনের পক্ষে পিছু হটাই ছিল বুদ্ধিমানের কাজ। ব্যাকলুন্ড ডায়োসিস চার্চের সদর দপ্তরের পরই দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী কেন্দ্র এবং তাদের কাছে প্রচুর সিল্ড আর্টিফ্যাক্ট এবং শক্তিশালী বিয়ন্ডার রয়েছে। তাই সাহায্য পাওয়ার জন্য
তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এদিকে অড্রির মাধ্যমে চার্চকে সতর্ক করার কাজ শেষ করে ক্লেন আবার বাস্তব পৃথিবীতে ফিরে আসে। সে তার ছদ্মবেশ পরিবর্তন করার জন্য মুখে দাড়ি লাগায়, চুলের স্টাইল বদলে ফেলে এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন চেহারা কয়েক মিনিট পর্যবেক্ষণ করে। ক্লেনের মনে একাধারে উত্তেজনা, প্রত্যাশা এবং এক ধরনের অসহায়ত্বের মিশ্র অনুভূতি কাজ করছিল। সন্ধ্যা হবার আগেই সে কুয়েলাগ ক্লাব ছেড়ে মিন্স্ক স্ট্রিটে ফিরে যায় এবং পথে একটি মুদি দোকান থেকে বেশ কিছু মুখোশ কেনে, যার মধ্যে একটি ছিল ক্লাউনের বা সং সাজা জোকারের মুখোশ। সে সিদ্ধান্ত নিয়েছিল যে আজ রাতে লেনেভাসকে ধরার সেই ভয়ঙ্কর অভিযানটি সে নিজের চোখে দেখবে এবং তার পাগলামির চড়া মূল্য দিতে দেখবে। যদিও সে জানত যে তার বর্তমান যা শক্তি তাতে সে কেবল দূর থেকে দর্শক হিসেবেই থাকতে পারবে, লড়াইয়ের কাছাকাছি যাওয়ার ক্ষমতা তার নেই। রাত যখন 11টা বাজে এবং শহরের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ক্লেন ধূসর নীল রঙের শ্রমিকের পোশাক পরে ছদ্মবেশ নিয়ে ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার দিকে রওনা হয়। সেখান থেকে সে হেঁটে ইস্ট বালাম ডকের দিকে যায়, কারণ লেনেভাস সেখানে ডক ইউনিয়নের ডরমিটারিতে লুকিয়েছিল। তবে ক্লেন সরাসরি ডরমিটারির কাছে না গিয়ে কৌশলে সেটিকে এড়িয়ে ডকের একটি ক্লক টাওয়ার বা ঘড়ি স্তম্ভের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়। ব্যাকল্যান্ডের সাধারণ সরকারি ভবনগুলোর ঘড়ি স্তম্ভের মতোই এটি ছিল খুব সাধারণ কিন্তু অনেক উঁচু, যা থেকে পুরো এলাকাটি ওপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল। ক্লেন খুব সহজেই ঘড়ি স্তম্ভের ভেতরে প্রবেশ করে অন্ধকার সর্পিল সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় এবং চূড়ার একটি ছায়াযুক্ত জায়গায় নিজেকে লুকিয়ে ফেলে। সেখান থেকে ডক ইউনিয়নের লাল ইটের তৈরি দোতলা ডরমিটারি ভবনটি তার চোখে ছোট বিন্দুর মতো দেখাচ্ছিল। সে নিজের পকেট থেকে সেই ক্লাউনের মুখোশটি বের করে মুখে পরে নেয়, যার হাসি মুখ এবং লাল নাক এক অদ্ভুত আনন্দের আভা তৈরি করছিল। প্রায় 2 ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করার পর রাত যখন 1টা বাজে, তখন ক্লেন আকাশের বুক চিরে একটি বিশালাকার কালো রঙের এয়ারশিপ বা আকাশযান আসতে দেখে। সেই আকাশযানটি এতটাই নিঃশব্দে আসছিল যে চাঁদের ক্ষীণ আলো না থাকলে রাতের অন্ধকারে এটিকে চেনা প্রায় অসম্ভব ছিল। সাধারণত খবরের কাগজে এয়ারশিপের যে বিকট যান্ত্রিক শব্দের বর্ণনা থাকে, এখানে তার ঠিক উল্টোটি ঘটছিল। এটি কোনো শকুনের মতো শিকারের খোঁজে নিঃশব্দে নেমে আসছিল। হালকা সংকর ধাতুর কাঠামোর নিচে বন্দুক, প্রজেক্টাইল লঞ্চার এবং কামানের কামরাগুলো রাতের অন্ধকারে এক শক্তিশালী আতঙ্ক সৃষ্টি করছিল। ক্লেন বুঝতে পারে যে জনবহুল এলাকায় কোনো বিশৃঙ্খলা বা সাধারণ মানুষের আতঙ্ক সৃষ্টি না করার জন্যই হয়তো অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে একে নিঃশব্দ করা হয়েছে। আকাশযানটি যখন মাটি থেকে 10 মিটার উঁচুতে অবস্থান নেয়, তখন ক্লেন নিশ্চিত হয় যে এটি সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে বরং ওপর থেকে নজরদারি চালাবে, যেন লেনেভাস কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। ঠিক সেই মুহূর্তে ডরমিটরি ভবনের সামনে 3 জন কালো পোশাকধারী রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটে। তাদের নেতৃত্বে ছিলেন সোনালী বাদামি চুলের একজন ব্যক্তি, যার নাম ক্রেস্টেড সেসিমের, যিনি এভারনাইট চার্চের অন্যতম উচ্চপদস্থ ডিকেন এবং রেড গ্লাভস বাহিনীর একজন শক্তিশালী যোদ্ধা। তার পরনের উইন্ডব্রেকারের কলারগুলো উঁচু করা ছিল এবং হাতে রক্ত লাল রঙের গ্লাভস পরা ছিল। সেসিমের তার হাতে থাকা একটি রূপালী ধাতব সুটকেস খোলার নির্দেশ দেন, যার ভেতরে অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক সিল্ড আর্টিফ্যাক্ট 163 রাখা ছিল। সুটকেসটি খোলার সময় সেসিমিরের সারা শরীর টানটান হয়ে যায়, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। সুটকেস থেকে একটি হাড়ের তৈরি তলোয়ার বেরিয়ে আসে, যার গায়ে একটি প্রাচীন রূপালী আয়না লাগানো ছিল। সেই আয়নাটি লাল ইটের ভবনের দিকে তাক করা হলে চারপাশের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। নাইট হক্সরা যখন ভবনের ভেতরে প্রবেশ করে দোতলার দিকে এগোচ্ছিল, তখন ছায়া থেকে 2 মিটার লম্বা এক দানবীয় আকৃতির মানুষের আবির্ভাব ঘটে, যাকে সবাই জায়ান্ট বলে চেনে। সে পরনে কালো যাজকের পোশাক পরেছিল এবং তার চোখগুলো ছিল পশুর মতো হিংস্র। সেসিমিরকে দেখে সে ব্যঙ্গ করে এবং তার ডান হাতের মুঠো শক্ত করার সাথে সাথে ডরমিটরির সাধারণ ঘুমন্ত শ্রমিকদের শরীর একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। সেই দৃশ্য ছিল অত্যন্ত বীভৎস। মানুষের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আঠালো মাংসের স্তূপে পরিণত হচ্ছিল। জায়েন্ট সেই মাংসপিণ্ড দিয়ে নিজের জন্য একটি জাদুকরী ঢাল তৈরি করে এবং বাকি অংশ দিয়ে নাইট হক্সদের ওপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সেসিমের শান্তভাবে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই আয়নার জগৎ বা মিরর ওয়ার্ল্ড শুধুমাত্র অতিপ্রাকৃত শক্তি সম্পন্নদের লক্ষ্য করে কাজ করে।
ফলে সাধারণ মানুষের শরীরের বিস্ফোরণটি ছিল কেবল একটি বিভ্রাম বা ইলিউশন মাত্র, এবং ঘরের ভেতরে শ্রমিকরা তখনও শান্তিতে ঘুমাচ্ছিল। জায়েন্ট যখন দেখল তার মাংসের বোমা কোনো কাজ করছে না, তখন সে নিজের বাম হাতটি ছিঁড়ে ফেলে নাইটহক্সদের দিকে ছুঁড়ে মারে এবং সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। কিন্তু স্যাসিমের এবং তার সঙ্গীরা ভাগ্যের এক অদ্ভুত ছোঁয়ায় বারবার সেই আক্রমণ থেকে রক্ষা পাচ্ছিলেন। স্যাসিমের উপহাস করে বলেন যে তার শত্রুরা সবসময় ভাগ্যবান হয় না। তিনি চোখের পলকে জায়েন্টের সামনে পৌঁছে যান এবং হাড়ের তলোয়ারটি মেঝেতে গেঁথে দেন। এক বিকট আর্তনাদ করে জায়েন্টের অস্তিত্ব সেই অন্ধকারের মাঝে বিলীন হয়ে যায় এবং মেঝেতে কেবল তার হতাশ মুখচ্ছবিটি ফুটে ওঠে। এরপর অন্ধকার থেকে অরোরা অর্ডারের আরও কিছু সদস্য, যেমন রোজ বিশপ এবং শ্যাডো অ্যাসেটিকরা আক্রমণ করার চেষ্টা করলে নাইটহক্সরা তাদেরও নিপুণভাবে পরাস্ত করে। নাইটহক্সদের নুপালি বুলেটে খোদাই করা এভারনাইট স্যাক্রেড এমব্লেম দেখে আক্রমণকারীরা প্রাণ হারায়। সবশেষে শান্ত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে স্বয়ং লেনেভাস। তার চিজেলড মুখে ছিল সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি, এবং সে একটুও ভীত ছিল না। সেসিমের অবাক হয়ে জানতে চান যে অরোরা অর্ডারের কাছে সে একজন ধর্মদ্রোহী হওয়া সত্ত্বেও তারা কেন তাকে রক্ষা করছে। লেনেভাস তখন তার জামা ছিঁড়ে নিজের বুক ও পেটের অংশ উন্মুক্ত করে দেখায়। সেখানে দেখা যায় চামড়াহীন লাল মাংসের ভেতরে অদ্ভুতভাবে দলা পাকিয়ে আছে একটি ক্রুশবিদ্ধ ঝুলন্ত মানুষের অবয়ব। লেনেভাস ঘোষণা করে যে সে এখন আর কেবল লেনেভাস নয়, বরং সে স্বয়ং ট্রু ক্রিয়েটরের অংশ ধারণ করে আছে। সেই দেবতার আভা চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে চারপাশের শূন্যতা কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায় এবং আয়নার জগৎটি ধ্বংস হয়ে যায়। এই ভয়ঙ্কর অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি দাঁড়িয়ে সেসিমির বুঝতে পারেন যে লড়াইটি এখন আর সাধারণ কোনো বিয়ন্ডার যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। লেনেভাসের শরীরের ভেতরে থাকা সেই ঝুলে থাকা মানুষের মূর্তিটি এক আদিম অশুভ শক্তির জানান দিচ্ছিল, যা পুরো ব্যাকলুন শহরের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। দূর থেকে ঘড়িস্তম্ভের ওপর দাঁড়িয়ে ক্লেন কেবল রুদ্ধশ্বাসে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করছিল। সে জানত যে সত্যটি সে জিউর মাধ্যমে চার্চকে পাঠিয়েছে তা ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। লেনেভাসের এই রূপান্তরের মধ্য দিয়ে ব্যাকলুন্ডের ইতিহাসে এক অভিশপ্ত রাতের সূচনা হয়। লেনেভাস যখন তার বুক উন্মুক্ত করে ট্রু ক্রিয়েটরের সেই বিভৎস চেহারা দেখায়, তখন বাতাসের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে যায় এবং উপস্থিত সকলের মনে এক চরম অস্তিত্ব সংকটের সৃষ্টি হয়। এমনকি সেসিমিরের মতো শক্তিশালী যোদ্ধাও মুহূর্তের জন্য থমকে যান। আকাশের সেই নিঃশব্দ এয়ারশিপ থেকে শুরু করে মাটির নিচের সেই ধ্বংসস্তূপ সবই যেন এক অশুভ ঐশ্বরিক শক্তির কাছে তুচ্ছ হয়ে পড়ে। এভাবেই গল্পের এই পর্বটি এক চরম উত্তেজনাকর এবং রহস্যময় মোড় নেয়, যেখানে মানুষের শক্তি এবং দেবতার দেবত্বের মধ্যে এক অসম লড়াই শুরু হতে যাচ্ছে। লেনেভাসের সেই অট্টহাসি রাতের অন্ধকারের নিস্তব্ধতাকে চূর্ণ করে দিচ্ছিল, এবং ক্লেনের সেই ক্লাউলের মুখোশটির পেছনে লুকিয়ে থাকা উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে। সে বুঝতে পারে যে এই যুদ্ধের পরিণাম হয়তো ব্যাকলুন শহরের ভাগ্য চিরতরে বদলে দেবে। লেনেভাস এখন আর কোনো সামান্য ফেরারি অপরাধী নয়, সে এক জীবন্ত দেবতার বাহক হিসাবে আবির্ভূত হয়েছে। এই ঘটনার সাক্ষী হওয়া ক্লেন নিজের অসহায়ত্ব আরও গভীরভাবে অনুভব করতে থাকে। তবুও সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে দেখতে চায় এই অশুভ শক্তির চূড়ান্ত পরিণতি কি হয়। আকাশযানটি ওপর থেকে আলোর সংকেত দিচ্ছে এবং নিচে নাইট হক্সরা তাদের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি কেবল একটি শিকারের গল্প নয়, এটি হলো এক চরম সত্যের উন্মোচন, যা এতদিন ব্যাকলুন্ডের অন্ধকার গলিতে চাপা পড়েছিল। লেনেভাসের পরিকল্পনা ছিল অনেক গভীর, এবং সে নিজেকে দেবতার চরণে উৎসর্গ করে এক চরম ধ্বংসের বীজ বপন করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে ক্রেস্টেড সেসিমির তার তলোয়ার শক্ত করে ধরেন এবং বুঝতে পারেন যে আজকের রাতটি দীর্ঘ হতে চলেছে। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেন ইস্ট বালাম ডকের সেই পুরনো আর বিশাল ক্লক টাওয়ারে অন্ধকারের মাঝে গা ঢাকা দিয়ে বসে আছে। তার মুখে তখন একটি ক্লাউনের মুখোশ, যা রাতের আধারে এক রহস্যময় আবহ তৈরি করেছে। তার তীক্ষ্ণ নজর আটকে আছে ডক ইউনিয়নের ডরমিটরি বা সেই লাল ইটের তৈরি পুরনো ভবনটির দিকে। মাথার উপরে একটি বিশাল এয়ারশিপ মেঘের মতো ভেসে বেড়াচ্ছে, যা যুদ্ধের টানটান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ক্লেন সেখান থেকে সরাসরি যুদ্ধের ময়দান দেখতে না পেলেও আশেপাশের ছোটখাটো পরিবর্তন দেখে পরিস্থিতি বোঝার আপ্রাণ চেষ্টা করছিল। ভবনের ভেতরে কি ঘটছে, নাইট হক বা অন্য যোদ্ধারা কতটা সফল হচ্ছে, তা বোঝার কোনো উপায় তার কাছে ছিল না। সে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছিল এক চরম মুহূর্তের জন্য।
ঠিক সেই সময়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। পুরো এলাকার সমস্ত গ্যাস ল্যাম্পগুলো হঠাৎ করে একসঙ্গে নিভে গেল। চারপাশটা এক নিমিষেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সেই নিশ্ছিদ্র অন্ধকারের রেশ কাটতে না কাটতেই লাল ইটের সেই বাড়িটি থেকে এমন এক ভয়ঙ্কর অনুভূতির বিস্ফোরণ ঘটল, যা ক্লেনকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। বহু দূরে ক্লক টাওয়ারে থাকা ক্লেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার পা দুটো অবশ হয়ে এলো এবং সে যন্ত্রণায় কুঁকড়ে গেল। এটি ছিল এক অসহ্য আধ্যাত্মিক চাপ, যা মানুষের আত্মাকে দুমড়ে মুচড়ে দেয়। ক্লেনের মনে হল কোনো এক উচ্চতর সত্তা বা দেবতা সরাসরি তার দিকে তাকিয়ে আছেন। এই অনুভূতিটি তার কাছে খুব পরিচিত ছিল। তার মনে পড়ে গেল ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সেই দিনগুলোর কথা, যখন সে মেগোস এবং তার গর্ভের সেই অশুভ সন্তানের মানসিক অবস্থা পরীক্ষা করতে গিয়ে একই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। কিন্তু এবারের চাপ ছিল মেগোসের সময়ের চেয়েও অনেক বেশি তীব্র এবং ভয়ঙ্কর। ক্লেনের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। লেনেভাসকে তো কেবল ট্রু ক্রিয়েটারের সামান্য দৈব শক্তি বা গডহুড দেওয়া হয়েছিল, তাহলে কেন মনে হচ্ছে কোনো এক অশুভ দেবতা স্বয়ং মর্তে নেমে আসছেন? ঠিক যখন ক্লেন এই অসহ্য যন্ত্রণা আর কাঁপুনির হাত থেকে বাঁচার পথ খুঁজছিল, তখনই এক গভীর, শান্ত এবং অত্যন্ত শক্তিশালী অন্ধকার সেই অশুভ উপস্থিতিকে গিলে ফেলল। মুহূর্তের মধ্যে দুটি বিপরীতমুখী শক্তির সংঘর্ষে সব কিছু স্তব্ধ হয়ে গেল এবং চারপাশের নেভানো গ্যাস ল্যাম্পগুলো আবার জ্বলে উঠল। আকাশে থাকা এয়ারশিপটি যা পতনের উপক্রম হয়েছিল, তাও আবার স্থিতিশীল হল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ক্লেন জানত যে পর্দার আড়ালে অনেক বড় কিছু ঘটে গেছে। সে কষ্টে সোজা হয়ে দাঁড়াল এবং বুঝতে পারল যে সেই লাল ইটের বাড়িতে হয়তো কোনো ট্র্যাজেডি ঘটে গেছে। অশুভ দেবতার অবতরণ হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু নাইট হকদের অবস্থাও খুব একটা ভালো নয়। ক্লেন দেরি না করে তার পকেট থেকে টোপাজ পেন্ডুলামটি বের করল এবং লেনেভাসের অবস্থা জানার জন্য ভবিষ্যৎবাণী বা ডিভিনেশন করতে শুরু করল। সে মনে মনে 7 বার উচ্চারণ করল যে লেনেভাস এখন আর বিপজ্জনক নয়। পেন্ডুলামটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে শুরু করল, যার মানে লেনেভাস এখনও বিপজ্জনক, তবে তার শক্তির মাত্রা আগের চেয়ে অনেক কমে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে ডিভিনেশনটি সফল হয়েছে। এর অর্থ হল লেনেভাস আর সেই অশুভ দৈব শক্তির সাথে যুক্ত নেই। ক্লেন বুঝতে পারল এটাই তার সুযোগ। সে আর এক মুহূর্ত দেরি না করে ক্লক টাওয়ারে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে গ্রে ফগের জগতে চলে গেল। সেখানে পৌঁছে সে দ্রুত একটি পার্চমেন্ট পেপারে লেনেভাসের পালানোর রাস্তা সম্পর্কে ডিভিনেশন করল। সেই ঘোরের মধ্যে সে দেখতে পেল মাটির নিচে থাকা বিশাল সুয়েরেজ বা পয়ঃনিষ্কাশন নালা, যা অন্ধকার আর নোংরায় ভরা। ক্লেন নিশ্চিত হল যে লেনেভাস এই সুয়েরেজ পথেই পালাবে। দ্রুত বাস্তবে ফিরে এসে সে ক্লক টাওয়ারের পেছনের দিক দিয়ে অত্যন্ত সাবলীলভাবে নিচে নেমে এলো। তার শরীরের ভারসাম্য আর ক্ষিপ্রতা ছিল দেখার মতো, যেন সে কোনো দক্ষ সার্কাস খেলোয়াড়। সে যখন রাজপথে পা রাখল, তখন তার লক্ষ্য ছিল একটাই, লেনেভাসকে খুঁজে বের করা। এদিকে সেই লাল ইটের ভবনের ভেতরে পরিস্থিতি ছিল অত্যন্ত করুণ। দরজার কাছে 2 নাইট হক যোদ্ধা জ্ঞান হারিয়ে পড়েছিল। তাদের সেই বিখ্যাত রূপালী আয়নাটি, যা একটি শক্তিশালী শিল্পকর্ম ছিল, সেটি এখন তার জৌলুস হারিয়ে এক কোণে পড়ে আছে। ক্রিস্টেড সেসিমির নামের সেই শক্তিশালী যোদ্ধাটি হাঁটু গেড়ে বসে আছে এবং তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার জামার কলার ছিঁড়ে গেছে এবং সে যন্ত্রণায় হাঁপাচ্ছিল। তার দাঁতের প্রতিটি পাটিতে তখন অর্ধস্বচ্ছ আর ভয়ঙ্কর কিছু অবয়ব দেখা যাচ্ছিল। ঠিক তার সামনে সিঁড়ির ওপরে লেনেভাস দাঁড়িয়েছিল। তার শরীরের জামা খোলা এবং বুকের মাঝখানে একটি ধবধবে সাদা হাড়ের তলোয়ার গাঁথা। সবচেয়ে বীভৎস ছিল তার বুকের সেই ক্ষতটি, যেখান থেকে ভেতরের শূন্যতা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু লেনেভাস ব্যথায় কুঁকড়ে না গিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। সে সেসিমিরকে উপহাস করে ধন্যবাদ দিচ্ছিল। লেনেভাস চিৎকার করে বলতে লাগল যে সেসিমির আসলে তার উপকার করেছে। লেনেভাস জানাল যে ট্রু ক্রিয়েটর তাকে একটি পাত্রের হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। মেগোসের ঘটনাটি ছিল কেবল একটি লোক দেখানো নাটক, যাতে নাইট হকদের নজর অন্যদিকে থাকে। আসল পরিকল্পনা ছিল লেনেভাসের শরীরে একটি অশুভ চারা গাছ রোপণ করা, যা ধীরে ধীরে তাকে গ্রাস করে ট্রু ক্রিয়েটরের অবতরণ নিশ্চিত করত। লেনেভাস নিজেও চাইছিল এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে। সে এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে এর আগেও অনেক চেষ্টা করেছিল। সে ধর্মঘট করানোর চেষ্টা করেছিল পুলিশকে আকৃষ্ট করতে, কিন্তু অরোরা অর্ডারের সদস্যরা তাকে ধরে নির্যাতন করে। এরপর সে সুয়েরেজের প্রাণীদের নিজের রক্ত দিয়ে বিকৃত দানবে পরিণত করেছিল, যাতে কেউ তার খোঁজ পায়, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। অবশেষে সে এক পতিতা নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করে পুলিশের নজর কাড়ার চেষ্টা করে
কিন্তু অরোরা অর্ডার সেই মামলাটিকে একটি সিরিয়াল কিলারের কাজ বলে ধামাচাপা দেয়। কোনো উপায় না দেখে সে অত্যন্ত চালাকির সাথে নাইট হকদের সেই ভবনে আসার পথ তৈরি করে দিয়েছিল। লেনেভাস যখন এই দীর্ঘ কাহিনী শোনাচ্ছিল তখন তার বুক থেকে সেই হাড়ের তলোয়ারটি বের করে নিল। আশ্চর্যের বিষয় হল, তলোয়ারটি বের করার পর সেখান থেকে এক ফোঁটা রক্তও পড়ল না। সেসিমির এবং তার দল তখন এতটাই ক্লান্ত আর জখম ছিল যে তারা লেনেভাসকে আটকানোর মতো অবস্থায় ছিল না। লেনেভাস নাইট হকদের নির্বোধ বলে গালি দিল এবং তাদের উপহাস করে বিদায় জানাল। সে শেষবারের মতো সেসিমিরের দিকে তলোয়ারটি ছুঁড়ে মারার ভান করে, যাতে সে পালানোর সুযোগ পায়। এরপর সে বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে পড়ে এবং রাস্তার ম্যানহোল খুলে সুয়েরেজের অন্ধকারে হারিয়ে যায়। লেনেভাস ভেবেছিল সে হয়তো সফলভাবে পালিয়ে যাচ্ছে এবং নতুন করে জীবন শুরু করতে পারবে, কিন্তু গল্পের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। সুয়েরেজের সেই অন্ধকার আর দুর্গন্ধময় সুড়ঙ্গের ভেতর লেনেভাস যখন পূর্ণ শক্তিতে দৌড়াচ্ছিল, হঠাৎ করেই সে বিপদের আঁচ পেল। সে সহজাত প্রবৃত্তিতে পিছনের দিকে হেলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি তাসের কার্ড উল্কার গতিতে এসে তার বুকের ডান পাশে বিঁধে গেল এবং সেখান থেকে রক্ত বের হতে শুরু করল। যন্ত্রণায় কাতর লেনেভাস সামনের দিকে তাকালো এবং অন্ধকারে এক অদ্ভুত মূর্তিকে দেখতে পেল। একজন মাঝারি উচ্চতার মানুষ শ্রমিকের পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তার মুখে সেই রহস্যময় ক্লাউন বা জোকারের মুখোশ। এটি ছিল ক্লেন, যে লেনেভাসের প্রতিটি চাল আগে থেকেই বুঝতে পেরেছিল। সুয়েরেজের সেই নিস্তব্ধতায় মুখোশধারী ক্লাউন অর্থাৎ ক্লেন লেনেভাসের সামনে এক মূর্তিমান আতঙ্কের মতো দাঁড়িয়ে রইল। লেনেভাস উপলব্ধি করল যে তার সমস্ত চতুরতা আর পরিকল্পনা হয়তো আজ এই অন্ধকার সুড়ঙ্গেই শেষ হতে চলেছে। ক্লেন তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টিতে লেনেভাসের দিকে তাকিয়ে রইল, যেন সে অনেকদিন ধরে এই মুহূর্তের প্রতীক্ষায় ছিল। সুয়েরেজের স্যাঁতস্যাঁতে দেওয়াল আর টুপটাপ করে পড়া জলের শব্দ তখন এক অন্যরকম আবহ তৈরি করছিল, যা নির্দেশ করছিল যে এই গল্পের শেষ অধ্যায়টি হবে অত্যন্ত নাটকীয় এবং অনিবার্য। ক্লেন তার হাতের পরবর্তী তাসের কার্ডটি শক্ত করে ধরল, আর লেনেভাস বুঝতে পারল যে এই ক্লাউনের হাত থেকে মুক্তি পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব। গল্পের শুরুতেই আমরা দেখি সুয়ারেজের পচা দুর্গন্ধযুক্ত এবং স্যাঁতসেঁতে অন্ধকারের মাঝে দুই চরম প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি। লেনভাস এবং এক রহস্যময় মুখোশধারী ক্লাউন যখন একে অপরের চোখের দিকে তাকায়, তখনই যুদ্ধের দামামা বেজে ওঠে। লেনভাস এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত নিচু হয়ে মাটির সাথে গড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বাতাসের বুক চিরে একটি তীক্ষ্ণ ধাতব শব্দ শোনা যায়। একটি ট্যারোট কার্ড, যাতে একজন দেবদূত এবং তুরীর ছবি আঁকা ছিল, সেটি তীরের মতো ছুটে এসে লেনভাসের ঘাড়ের ঠিক যে উচ্চতায় ছিল সেখানে সুয়ারেজের শক্ত দেয়ালে খঞ্জরের মতো গেঁথে যায়। এই কার্ডটি কোনো সাধারণ কাগজ ছিল না, বরং এটি ছিল মারাত্মক ধারালো একটি অস্ত্রের মতো। লেনভাস তার অস্বাভাবিক চপলতা ব্যবহার করে একের পর এক কার্ড এড়াতে থাকে। সে কখনো লাফিয়ে, কখনো পাশে সরে গিয়ে, আবার কখনো নিজেকে মাটির দিকে ছুড়ে দিয়ে আক্রমণ থেকে বাঁচতে থাকে। কার্ডগুলো যখন সুয়ারেজের কংক্রিটের দেয়ালে আঘাত করছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো ধাতব বস্তু পাথরে আঘাত করছে এবং সেই প্রতিধ্বনি টানেলের ভেতর বারবার অনুরণিত হচ্ছিল। লেনভাস যখন পালাচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে ক্লাউনের মুখোশ পরা লোকটি তাকে প্রায় সমান গতিতেই অনুসরণ করছে। ক্লাউনের হাতে ছিল এক বান্ডিল কার্ড এবং সে অত্যন্ত নিপুণভাবে একের পর এক কার্ড ছুঁড়ছিল। একটি কার্ডে 5টি মুখ বিশিষ্ট সূর্যের ছবি ছিল, যা সরাসরি লেনভাসের দিকে ধেয়ে আসছিল। লেনভাস তার বাম হাত দিয়ে দেয়ালে ভর দিয়ে শূন্যে লাফিয়ে তার গতিপথ পরিবর্তন করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটি শীষের মতো শব্দ তার কানে আসে এবং সে তার ডান গোড়ালিতে এক তীব্র যন্ত্রণা অনুভব করে। লেনভাস বুঝতে পারে যে ক্লেন অত্যন্ত সুচতুরভাবে একসাথে দুটি কার্ড ছুঁড়েছিল, যার মধ্যে একটি ছিল কিছুটা দেরিতে এবং সেটি লেনভাসের পালানোর সম্ভাব্য পথের দিকে লক্ষ্য করা ছিল। লেনভাস আতঙ্কিত হয়ে ভাবে, এই ক্লাউন কি তার ভবিষ্যৎ চলাফেরা বুঝতে পারছে? সে ব্যথার তোয়াক্কা না করে আবার মাটিতে গড়িয়ে যায় যখন আরেকটি কার্ড ঠিক তার আগের অবস্থানে সজোরে বিদ্ধ হয়। লেনভাস খেয়াল করে যে তার ডান গোড়ালিতে একটি কার্ড গভীরভাবে গেঁথে আছে, যাতে নক্ষত্র এবং পবিত্র জলের পাত্রের ছবি ছিল এবং তা এখন রক্তে লাল হয়ে গেছে। লেনভাসের হাতে তখন নিজের চিকিৎসা করার বা চিন্তা করার মতো কোনো সময় ছিল না। একের পর এক কার্ড তার শরীরের বিভিন্ন অংশ লক্ষ্য করে তীক্ষ্ণ পামারের ছুরির মতো উড়ে আসছিল। লেনভাস একজন সিকোয়েন্স নয় মরাডার হলেও তার পূর্ববর্তী একটি ডেমিগড লেভেলের লড়াই এবং বুকের গভীর ক্ষতের কারণে
সে ক্রমশ ধীর গতি হয়ে পড়ছিল। একজন মরাডারের সহজাত ক্ষিপ্রতা তার শরীর থেকে হারিয়ে যাচ্ছিল। সে একটি কার্ড হাত দিয়ে সরিয়ে দিলেও তার কবজিতে গভীর ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। লেনভাস বুঝতে পারছিল যে নাইটহক এবং সামরিক বাহিনী খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবে, তাই তাকে দ্রুত কিছু করতে হবে। এক চরম মুহূর্তে সে পালানো বন্ধ করে দেয় এবং ইচ্ছাকৃতভাবে একটি ডেভিল বা শয়তানের ছবিযুক্ত কার্ডকে তার ঘাড়ে বিদ্ধ হতে দেয়। সাথে সাথে তার শরীরের দৃশ্যপট পাল্টে যায়। তার শরীরের ক্ষতগুলো থেকে বীভৎস মাংসের তন্তু বের হতে শুরু করে এবং তার চামড়ায় ধাতব রঙের ছোট ছোট দানা বা গুজ বাম্পস দেখা দেয়, যা একটি বর্মের মতো কাজ করতে শুরু করে। ক্লেন যখন আরেকটি কার্ড ছোড়ে তখন সেটি লেনভাজের সেই নতুন চামড়ায় লেগে বিচ্যুত হয়ে যায়। লেনভাজ রক্তাভ চোখে ক্লেনের দিকে তাকিয়ে বিদ্রূপের স্বরে বলে যে একজন দেবতার দ্বারা নির্যাতিত হওয়ার পর মানুষ অন্তত কিছু তো ফিরে পায়। কথা শেষ না করেই সে দূষিত নর্দমার পানির উপর দিয়ে লাফিয়ে ক্লেনের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ক্লেন যেন এই পরিস্থিতির জন্য প্রস্তুতি ছিল। সে একপাশে সরে গিয়ে তার বাম হাত পকেট থেকে বের করে লেনভাজের কপালে এক শক্তিশালী ঘুষি চালায়। লেনভাজ তার কনুই দিয়ে সেই ঘুষিটি প্রতিহত করলে এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শক্তির সৃষ্টি হয়, যা ক্লেনকে কিছুটা টলিয়ে দেয়। এরপর শুরু হয় এক বিধ্বংসী হাতাহাতি লড়াই। লেনভাজের প্রতিটি ঘুষি ছিল আগেরটির চেয়ে দ্রুত এবং শক্তিশালী। ক্লেন তার ভারসাম্য রক্ষার অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে লেনভাজের আক্রমণগুলো এড়িয়ে যাচ্ছিল, যা দেখতে অনেকটা সার্কাসের কসরতের মতো মনে হচ্ছিল। সে কখনো দেয়ালে আবার কখনো মাটিতে অদ্ভুত ভঙ্গিতে নিজেকে সরিয়ে নিচ্ছিল এবং অত্যন্ত শান্তভাবে লড়াইটি টেনে নিচ্ছিল, যাতে নাইটহকরা সেখানে পৌঁছাতে পারে। লেনভাজ যখনই পালানোর চেষ্টা করছিল, ক্লেন তাকে আঠার মতো অনুসরণ করে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, যাতে সে সুযোগ না পায়। ক্লেনের ক্লাউন ইনটিউশন বা সহজাত প্রবৃত্তি তাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছিল যে লেনেভাস তার শরীর অদ্ভুতভাবে বাঁকিয়ে তাকে আক্রমণ করতে পারে। ঠিক তাই ঘটে। লেনেভাস তার পা স্থির রেখে শরীরের ওপরের অংশ 180 ডিগ্রি ঘুরিয়ে ক্লেনের মাথা লক্ষ্য করে এক ভয়ঙ্কর ঘুষি মারে, যা বাতাসে এক বিস্ফোরক শব্দের সৃষ্টি করে। কিন্তু ক্লেন আগেই তার শক্তি কমিয়ে ফেলায় লেনেভাসের সেই ঘুষি লক্ষ্যভ্রষ্ট হয়। ক্লেন এই সুযোগে প্রাচীন হার্মিস ভাষায় একটি শব্দ উচ্চারণ করে, ক্রিমসন। লেনেভাস ভেবেছিল এটি হয়তো কোনো জাদুকরী আক্রমণ বা চার্ম, তাই সে দূরে সরে যায়। ক্লিন তখনও সেই চামটি ছোড়েনি, বরং সে লেনেভাসের গতির সাথে পাল্লা দিয়ে মাটির ওপর গড়াগড়ি খেয়ে দূরত্ব কমিয়ে আনে। লেনেভাস যখন বুঝতে পারে এটি একটি ধোঁকা ছিল, ততক্ষণে ক্লেনের বাম হাতের মুঠোয় একটি গাঢ় লাল রঙের শিখা জ্বলে উঠেছে। এক অদ্ভুত প্রশান্তি এবং তন্দ্রাচ্ছন্ন ভাব সেই এলাকাটিকে ঘিরে ফেলে, কারণ ক্লেন একটি স্ল্যাম্বার চার্ম ব্যবহার করেছিল যা তাদের উভয়কেই প্রভাবিত করছিল। লেনেভাস বুঝতে পারে যে ক্লেন নিজেকে এবং তাকে একসাথে ঘুমে আচ্ছন্ন করতে চাইছে, যাতে নাইটহকরা আসার পর্যাপ্ত সময় পায়। লেনেভাস তার শরীরের বিশেষ গঠন ব্যবহার করে সেই ঘুম প্রতিরোধ করার চেষ্টা করলেও তার চোখের পাতা ভারী হয়ে আসছিল। অন্যদিকে ক্লেন কোনো প্রতিরোধ না করেই গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু ক্লেনের একটি বিশেষ ক্ষমতা ছিল যে যখনই সে কোনো অস্বাভাবিক বা জাদুকরী উপায়ে ঘুমের শিকার হয়, সে তার সহজাত প্রবৃত্তিতে তৎক্ষণাৎ জেগে উঠতে পারে। এই ক্ষমতাটি তাকে আগে টিনজেন সিটিতে ম্যাডাম শ্যারেনের হাত থেকে বাঁচিয়েছিল। মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ক্লেন তার স্বপ্নিল আচ্ছন্নতা থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং দেখে যে লেনেভাস তখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় টলছে। ক্লেন গভীর শ্বাস নিয়ে তার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে লেনেভাসের গলায় এক মারাত্মক ঘুষি চালায়, যা তার গলার হাড় গুঁড়িয়ে দেয়। সেই তীব্র যন্ত্রণায় লেনেভাস তন্দ্রা থেকে মুক্তি পেলেও তার শরীরের সেই ধাতব বর্মের মতো আবরণটি অদৃশ্য হয়ে যায়। ক্লেন এরপর তার পকেট থেকে আরও 2টি কার্ড বের করে লেনেভাসের 2 চোখে গেঁথে দেয়, যেখান থেকে লাল রক্তধারা গড়িয়ে পড়ে। লেনেভাস শেষবারের মতো মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে ক্লেন অত্যন্ত দক্ষতার সাথে পাশে সরে গিয়ে তার পিছনে চলে যায় এবং 2 হাত দিয়ে লেনেভাসের ঘাড় শক্ত করে চেপে ধরে। এক ঝটকায় ক্লেন লেনেভাসের ঘাড় মটকে দেয়, যা সেই নিস্তব্ধ সুয়ারেজে এক বীভৎস শব্দ তৈরি করে। লেনেভাস যখন মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, সে অত্যন্ত অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে কেন তাকে হত্যা করা হচ্ছে। ক্লাউন মাস্ক পরা ক্লেন তার চিরশত্রুর দিকে তাকিয়ে উদাসীনভাবে উত্তর দেয়, কোনো কারণ নেই। লেনেভাস এই পরিণতি মেনে নিতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লেনেভাসের মৃত্যুর পর ক্লেন, যে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত শান্ত ছিল, হঠাৎ লেনেভাসের মাথায় এক প্রচণ্ড লাথি মারে, যাতে তার ঘাড় ছিঁড়ে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর এক অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে
ক্লেন পাগলের মতো হাসতে শুরু করে। তার মুখের ক্লাউন মাস্কটি দেখতে খুব হাসি খুশি মনে হলেও সেই হাসির আড়ালে ছিল গভীর শোক এবং হাহাকার, যা কান্নার চেয়েও ভয়ঙ্কর ছিল। কিছুক্ষণ পর সে শান্ত হয় এবং সুয়ারেজের অন্ধকারের দিকে তাকিয়ে চোখ টিপে এক করুণ হাসি দিয়ে বিড়বিড় করে বলে, ক্যাপ্টেন, দেখুন, আমরা আবার লোয়েনকে রক্ষা করেছি। তার গলার কলার বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে, যা তার এই বিজয়ের এক নীরব সাক্ষী হয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই ক্লেন অনুভব করে যে তার শরীরের ভেতর ক্লাউন পোষণটি সম্পূর্ণভাবে হজম হয়ে গেছে। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিভৎস অথচ রহস্যময় দৃশ্যের অবতারণা হয়েছে, যা কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায়। ব্যাকল্যান্ডের নর্দমার সেই ঘুটঘুটে অন্ধকারে ক্লেন নিজের ঘাড়ের ঘাম মুছলেন এবং তার সামনে পড়ে থাকা লেনেভাসের ছিন্ন ভিন্ন মাথা ও মস্তকহীন দেহের দিকে গভীর মনোযোগ দিলেন। লেনেভাসের চোখের কোটরে দুটি ট্যারোট কার্ড গেঁথেছিল, যা পুরো পরিবেশকে এক অলৌকিক এবং নাটকীয় রূপ দান করেছিল। ক্লেনের প্রাথমিক ইচ্ছা ছিল তার ছোড়া সমস্ত প্রজেক্টাইল বা কার্ডগুলো কুড়িয়ে নেওয়া এবং ঘটনাস্থল থেকে নিজের সমস্ত চিহ্ন মুছে দেওয়া, কিন্তু তখনই তিনি এক অত্যন্ত গুরুতর সমস্যার সম্মুখীন হলেন, যা তার পরিকল্পনাকে কিছুটা বাধাগ্রস্ত করল। নর্দমার গভীর অন্ধকারে সাধারণ মানুষের মতো দেখার কোনো ক্ষমতা ক্লেনের ছিল না, যদিও তিনি আধ্যাত্মিক দর্শনের ওপর ভরসা করে এই তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এই আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে ক্লেন লেনভাসের আভার রং এবং বিভিন্ন ক্ষুদ্র প্রাণীর আধ্যাত্মিক উজ্জ্বলতা দেখতে পাচ্ছিলেন, যা তাকে পথ চলতে সামান্য সাহায্য করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লেন এখন যে ট্যারট কার্ডগুলো ব্যবহার করছিলেন, সেগুলো নাইটহকদের দেওয়া বিশেষ আধ্যাত্মিক কার্ডগুলোর মতো ছিল না। এই কার্ডগুলোতে কোনো আধ্যাত্মিক শক্তি বা রূপলি খোদাই করা নকশা ছিল না। এগুলো ছিল একেবারেই সাধারণ ট্যারট কার্ড, যা যে কোনো দোকানে পাওয়া যায়। অন্ধকার নর্দমায় ক্লেন নিজের আভার রং ব্যবহার করে চারপাশে খুব সামান্য জায়গা দেখতে পেলেও দেয়ালে বা মাটিতে গেঁথে থাকা কার্ডগুলো খুঁজে পাওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধের তীব্রতায় কার্ডগুলো নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল এবং অন্ধকারের কারণে সেগুলোকে শনাক্ত করা যাচ্ছিল না। ক্লেন বুঝতে পারছিলেন যে পর্যাপ্ত সময় থাকলে তিনি হয়তো সব কার্ড খুঁজে পেতেন, কিন্তু বড় সমস্যা ছিল সময়ের অভাব। যে কোনো মুহূর্তে নাইটহক এবং সামরিক বাহিনীর সদস্যরা আকাশযানে করে সেখানে পৌঁছে যেতে পারে। তাকে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছিল, কারণ তিনি শুরু থেকেই কালো গ্লাভস পরেছিলেন এবং এই ট্যারট কার্ডগুলো ব্যাকলুন্ডে আসার আগেই কেনা হয়েছিল, যা সারা দেশে অত্যন্ত সাধারণ। এমনকি তিনি যখন এগুলো সাথে রাখতেন, তখন মিস্টার আজিকের তামার বাঁশির সাথেই রাখতেন, তাই কোনো অতিপ্রাকৃত উপায়ও তাকে খুঁজে বের করা কঠিন ছিল। ক্লেন মুখে মাস্ক এবং জুতোয় বিশেষ প্যাডিং ব্যবহার করেছিলেন, যাতে কোনো পদচিহ্ন বা চেহারার প্রমাণ না থাকে। এই সব চিন্তা করে তিনি দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছালেন যে কার্ডগুলো উদ্ধারের চেয়ে পালানোই এখন বেশি জরুরি। তিনি সেই মস্তকহীন লাশের পাশে হাঁটু গেড়ে বসলেন এবং তার কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে লেনভাসের পকেটে কিছু আছে কিনা তা দ্রুত তল্লাশি করলেন। ক্লেন লেনভাসের আত্মা নিয়ে কোনো মিডিয়াম শেপ বা আধ্যাত্মিক আচার পালন করতে চাননি। এর দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, মর্তে এক অশুভ দেবতার অবতরণ বা অস্তিত্বের অনুভূতি তাকে ভীষণভাবে আতঙ্কিত করেছিল, তাই সরাসরি কোনো আধ্যাত্মিক যোগাযোগ স্থাপন করা ছিল অত্যন্ত বিপজ্জনক। দ্বিতীয়ত, নাইটহকদের আসার সময় হয়ে যাওয়ায় তার হাতে আর সময় ছিল না, তাই তিনি লেনভাসের দেহ থেকে কোনো গোপন তথ্য বের করার ঝুঁকি না নিয়ে শুধু মূল্যবান কিছু পাবার আশায় তল্লাশি চালালেন। এই চতুর প্রতারক লেনভাস পালানোর সময় সম্ভবত খুব তাড়াহুড়ো করেছিল, কারণ তার কাছে কোনো নগদ টাকা, জাদুর সরঞ্জাম বা অন্য কোনো দামি কবজ কিছুই পাওয়া যায়নি। ক্লেন শুধু চোখের সমান আকারের একটি ব্যাজ পেলেন, যা থেকে সামান্য আধ্যাত্মিক আভা বের হচ্ছিল। তিনি এই ব্যাজটি নিজের পকেটে নিলেন, কারণ এটি দিয়ে তাকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল এবং তিনি পরে গ্রে ফগের রহস্যময় জগতে এটি নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। এরপর তিনি বাম হাত দিয়ে লেনভাসের মস্তকহীন দেহের ওপর তুলে ধরলেন এবং হাতের মুঠোর সমস্ত ট্যারট কার্ড ঝরিয়ে দিলেন। কার্ডগুলো ঝরা পাতার মতো সেই মৃতদেহের ওপর পড়ে এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করল। কিছু কার্ডের ওপরের ছবি দেখা যাচ্ছিল, আবার কিছু কার্ড উল্টে ছিল, যেগুলোর পেছনে ছিল গাঢ় লাল রঙের নকশা। এই কাজটি ক্লেন করেছিলেন একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য এবং নিজের উপস্থিতি জাহির করার জন্য। কাজ শেষ করে ক্লেন মিস্টার আজিকের তামার বাঁশিটি কয়েকবার বাতাসে ছুড়লেন এবং পেছন ফিরে না দেখে নর্দমার গভীর অন্ধকার পথে দ্রুত প্রস্থান করলেন। ক্লেন চলে যাওয়ার প্রায় 2 মিনিট পর সেখানে একদল তদন্তকারী এসে পৌঁছল। তাদের মধ্যে কেউ লম্বা কালো কোট পরেছিল, আবার কেউ ছিল সুসজ্জিত সামরিক পোশাকে। এই দলের নেতৃত্বে ছিলেন ক্রেস্টেড সেসিমির, যার হাতে ছিল একটি ধবধবে সাদা হাড়ের তৈরি তলোয়ার।
তার ধুলোবালি মাখা ক্লান্ত মুখমণ্ডল এবং হাতের লাল গ্লাভস বলে দিচ্ছিল যে তারা দীর্ঘ লড়াইয়ের পর এখানে পৌঁছেছেন। তারা যখন লাশের কয়েক মিটারের মধ্যে থামলেন, তখন তাদের নৈশকালীন বিশেষ দৃষ্টি দিয়ে তারা যা দেখলেন তা ছিল অত্যন্ত রহস্যজনক এবং শিহরণ জাগিয়ে। লেনভাস নামক সেই প্রতারকের কাটা মাথার সাথে দুটি ট্যারোট কার্ড গেঁথেছিল, একটি ছিল দ্য এম্পারার এবং অন্যটি হুইল অফ ফরচুন, আর তার মস্তকহীন দেহটি ঢাকা ছিল দ্য চ্যারিয়েট, দ্য হারমিট এবং ডেথের মতো ট্যারোট কার্ড দিয়ে। দেয়াল এবং মেঝেতে ছড়িয়েছিল দ্য ডেভিল, দ্য সান এবং জাজমেন্ট। পুরো দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো ভয়ঙ্কর অতিপ্রাকৃত বলিদানের অনুষ্ঠান ছিল, এবং লেনভাস ছিল সেই বলির পশু যাকে কোনো উচ্চতর সত্তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। ক্রেস্টেড সেসিমির দীর্ঘশ্বাস ফেললেন এবং গভীর চিন্তায় মগ্ন হলেন, আর তার চারপাশের নাইটহকরা এই রহস্যময় দৃশ্য দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারছিল যে তারা পৌঁছনোর আগেই কেউ একজন অত্যন্ত নিপুণভাবে এই কাজ শেষ করে গিয়েছে। এদিকে ক্লেন নর্দমা থেকে বেরিয়ে তার মাস্ক খুলে ফেললেন এবং ছদ্মবেশে ইস্ট বারোর দিকে দ্রুত হাঁটতে লাগলেন। গ্যাস ল্যাম্পের ছায়ায় নিজের পরিচয় লুকিয়ে তিনি তার ভাড়া করা অ্যাপার্টমেন্টে পৌঁছলেন। বাড়িতে পৌঁছে তিনি নিজের জুতোর নিচের কাদা পরিষ্কার করলেন এবং গ্রে ফগের জগতে নিজের ব্যবহৃত সমস্ত পোশাক, কবজ এবং লেনভাসের কাছ থেকে পাওয়া ব্যাজ নিয়ে গেলেন, যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। সেখানে তিনি সবকিছু আধ্যাত্মিক আগুনে পুড়িয়ে দিলেন, যাতে কোনো জাদুকরী ট্র্যাকিং তাকে খুঁজে না পায়। অবশেষে শান্ত হয়ে তিনি সেই ছোট্ট ব্যাজটির দিকে তাকালেন। ব্যাজটির সামনে ছিল ভাগ্য এবং গোপনীয়তার প্রতীক, আর পেছনে প্রাচীন হার্মিজ ভাষায় লেখা ছিল, তুমি যদি এটি নিজের কাছে রাখো তবে তুমি যোগ দিতে পারো। ক্লেন বুঝতে পারলেন লেনভাস সম্ভবত কোনো গোপন সংগঠনের সদস্য ছিল, যার পরিচয় এই ব্যাজের মাধ্যমে নির্ধারিত হয়। শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত থাকায় এবং পরিবেশ অনুকূলে না থাকায় তিনি এই রহস্যের সমাধান পরে করবেন বলে ঠিক করলেন। এরপর তিনি নিজের ছদ্মবেশ বদলে নিলেন এবং পরদিন সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলেন। প্রতিশোধ নেওয়ার পর তার মনের ভার অনেকটা হালকা হয়ে গিয়েছিল এবং দীর্ঘদিনের চাপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। ক্লেন ভাবলেন যে ইন্স জ্যাংউইলের মতো শক্তিশালী শত্রুর মোকাবিলা করার ক্ষমতা তার এখন নেই। তার বর্তমান লক্ষ্য হওয়া উচিত নিজের শক্তি বাড়ানো এবং ম্যাজিশিয়ান বা জাদুকর পর্যায়ে উন্নীত হওয়া। তিনি মনে মনে তার মৃত ক্যাপ্টেন এবং বন্ধুদের স্মরণ করে শান্ত হলেন এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা করতে লাগলেন। পরদিন সকালে ডক এলাকার ডরমিটরিতে একদল ডাক্তার এসে উপস্থিত হল, যারা আসলে ছিল ছদ্মবেশী তদন্তকারী। তারা দাবি করল যে সেখানে একটি সংক্রামক ব্যাধি ছড়িয়েছে এবং কেভিন নামক এক ব্যক্তি মারা গেছে। আসলে কেভিন ছিল লেনভাসের একটি ছদ্মনাম। বাসিন্দাদের বিশেষ এক নীল ওষুধ খাওয়ানো হল এবং তারা অদ্ভুত এক রক্তবর্ণ মাংসপিণ্ড বমি করল, যা একটি অন্ধকার লোহার ব্যারেলে সংগ্রহ করা হল। এটি ছিল সেই অশুভ দেবতার প্রভাব সাধারণ মানুষের শরীর থেকে দূর করার একটি পদ্ধতি। এদিকে এমপ্রেস বারোতে কাউন্ট হলের প্রাসাদে অড্রে হল জানতে পারলেন যে অরোরা অর্ডার এবং লেনভাসের পতন ঘটেছে। যখন তিনি শুনতে পেলেন যে লেনভাসের মৃতদেহ ট্যারোট কার্ড দিয়ে ঢাকা ছিল এবং সেখানে অদ্ভুত এক আচারের মতো পরিবেশ ছিল, তখন তার বুঝতে বাকি রইল না যে এটি আসলে তাদের রহস্যময় ট্যারোট ক্লাবেরই কোনো সদস্যের কাজ। অড্রে মনে মনে অত্যন্ত গর্ববোধ করলেন যে মিস্টার ফুলের অনুসারীরা এই মহান কাজটি সম্পন্ন করেছে। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলন্ডের এক ঘন কুয়াশাচ্ছন্ন ও অন্ধকার গলি, যেখানে কাদা আর ময়লার মধ্যে লানেভাস নামের সেই কুখ্যাত লোকটির নিথর দেহ পড়ে আছে। কিন্তু এই দৃশ্যটি কোনো সাধারণ হত্যাকাণ্ডের ছিল না, কারণ লানেভাসের পুরো শরীর ঢাকা ছিল সারিবদ্ধভাবে সাজানো অসংখ্য ট্যারোট কার্ড দিয়ে। সেখানে ছিল দ্য ফুল, জাস্টিস, দ্য হ্যাংড ম্যান, দ্য সান, দ্য ওয়ার্ল্ড এবং আরও অনেক মেজর আরকানা কার্ড সহ প্রচুর সংখ্যাযুক্ত কার্ড। কার্ডগুলোর বিন্যাস ছিল অত্যন্ত রহস্যময়। কিছু ছিল সোজা, কিছু উল্টোনো, আবার কিছু কার্ডের শুধুমাত্র পেছনের অংশ দেখা যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল এটি একটি অতিপ্রাকৃত এবং ভুতুরে ট্যারোট গণনার কোনো অংশ। ব্যারন্স অড্রে যখন ভিসকাউন্ট গ্লিন্টের মুখে এই ঘটনার বর্ণনা শুনছিলেন, তখন তিনি মনে মনে সেই দৃশ্যটি কল্পনা করে শিউরে উঠছিলেন। তার মাথায় বারবার একটিই প্রশ্ন ঘুরছিল যে জাস্টিস কার্ডটি ঠিক কোথায় রাখা হয়েছিল এবং এই অদ্ভুত ঘটনা দেখে MI9 বা চার্চের বিয়ন্ডাররা কি ভাববে। অড্রে বুঝতে পারছিলেন
যে ট্রু ক্রিয়েটারের ঐশ্বরিক শক্তি ব্যবহার করে লানেভাস এবং অরোরা অর্ডার ব্যাকলন্ডের উপর যে ভয়াবহ বিপদ নামিয়ে আনতে চেয়েছিল তা মিস্টার ফুলের দেওয়া একটি অতি সাধারণ মিশনের মাধ্যমেই ব্যর্থ করে দেওয়া হয়েছে। এই বিষয়টি অড্রেকে গভীরভাবে ভাবিয়ে তুলল যে এটি হয়তো সাধারণ কোনো লড়াই নয়, বরং সরাসরি দেবতাদের স্তরের কোনো সংঘর্ষ। তিনি ভাবছিলেন মিস্টার ফুল এবং ট্রু ক্রিয়েটর কি একে অপরের চিরশত্রু, আর সেই কারণেই কি তিনি অন্য পক্ষকে পতনশীল সৃষ্টিকর্তা বা ফলেন ক্রিয়েটর বলে সম্বোধন করেন। এই সব চিন্তায় অড্রের শরীর উত্তেজনায় ও ভয়ে কাঁপছিল, যা দেখে ভিসকাউন্ট গ্লেন্ট তাকে জিজ্ঞেস করেন তিনি কি ভাবছেন। অড্রে তখন নিজের ভাব গোপন করে হেসে বললেন যে তিনি আসলে সেই মৃতদেহের ওপর ট্যারট কার্ডের দৃশ্যটি কল্পনা করার চেষ্টা করছিলেন। ভিসকাউন্ট গ্লেন্ট নিজেও এই খুনের ধরন দেখে বেশ মুগ্ধ ও উত্তেজিত ছিলেন। তিনি বারবার বলছিলেন যে এই খুনের স্টাইলটি ঠিক তার কল্পনার মতোই কোনো রহস্যময় গোপন সংগঠনের কাজ, এবং এটি অত্যন্ত চমৎকার একটি কাজ হয়েছে। অড্রে মনে মনে হাসলেন, কারণ তিনি জানতেন যে এটি তাদের নিজস্ব ট্যারট ক্লাবেরই কাজ। যদিও তিনি মুখে বললেন যে এটি হয়তো কোনো শক্তিশালী স্বতন্ত্র বিয়ন্ডারের কাজও হতে পারে। গ্লেন্ট এতটাই উত্তেজিত ছিলেন যে তিনি অড্রেকে অনুরোধ করলেন যাতে তিনি জিও এবং ফোর্সকে তার আপথেকারী ফর্মুলা খুঁজে দেওয়ার জন্য তাগাদা দেন। অড্রে তাকে জনসমক্ষে এসব নিয়ে কথা বলতে নিষেধ করলেও গ্লেন্ট আত্মবিশ্বাসের সাথে বললেন যে সেখানে তারা দুজন এবং তার পোষা গোল্ডেন রিট্রিভার সুসি ছাড়া আর কেউ নেই। তবে সুসি নামের সেই কুকুরটি যে অত্যন্ত বুদ্ধিমতী এবং সবকিছু বুঝতে পারছিল তা বোঝা যাচ্ছিল যখন সে সচেতনভাবে তার অবস্থান পরিবর্তন করছিল। একই সময় ব্যাকলন্ডের সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের মাটির নিচের একটি গোপন রুমে নাইট হক্সের উচ্চপদস্থ সদস্যদের মধ্যে এক গম্ভীর আলোচনা চলছিল। সেখানে ডালি সিমন নামের সেই রহস্যময়ী নারী উপস্থিত ছিলেন, যার পরনে ছিল কালো হুডওয়ালা পোশাক এবং নীল আইশ্যাডো ও লাল ব্লাশ সহ এক অদ্ভুত মেকআপ, যা তাকে এক মোহময় কিন্তু শীতল চেহারা দিয়েছিল। ডালি যখন লানেভাসের মৃত্যুর নথিপত্র হাতে পেলেন তখন তার চোখ স্থির হয়ে গেল এবং তিনি ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন কেন তাকে আগের রাতের অপারেশনের কথা জানানো হয়নি। নাইট হক্সের ডিকন ক্রেস্টেড সেসিমির ব্যাখ্যা করলেন যে ডালির আবেগপ্রবণ হয়ে পড়ার আশঙ্কায় তাকে এই অপারেশন থেকে দূরে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করলেন যে টিঙ্গেন স্কোয়াডের একজন বিয়ন্ডার বর্তমানে পবিত্র ক্যাথেড্রালে প্রশিক্ষণ নিচ্ছেন এবং রেড গ্লোভসে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যার পারফরম্যান্স ডালির মতোই ভালো। সেসিমির মনে করেছিলেন যে অপারেশনের সাফল্যের জন্য যে কোনো ধরনের মানসিক অস্থিরতা বা অনিশ্চয়তা দূর করা প্রয়োজন ছিল। ডালি এই যুক্তিতে মোটেও সন্তুষ্ট হলেন না এবং তার প্রচণ্ড রাগ প্রকাশ করলেন। তিনি বললেন যে তিনি লানেভাসকে জীবিত ধরতে পারলে তাকে বুঝিয়ে দিতেন সত্যিকারের যন্ত্রণা কাকে বলে। তিনি অত্যন্ত বীভৎস কিছু শারীরিক যন্ত্রণার বর্ণনা দিলেন যা তিনি লানেভাসের উপর প্রয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু লানেভাস এভাবে সহজে মারা যাওয়ায় তিনি চরম হতাশ বোধ করছিলেন। সেসিমির শান্তভাবে ডালির এই দীর্ঘদিনের জমানো ক্ষোভের কথা শুনলেন এবং তারপর তদন্তের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা শুরু করলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী নাইট হক্সরা মনে করছেন যে খুনি সম্ভবত সিক্রেট অর্ডারের একজন সদস্য, যে সিকোয়েন্স 8-এর ক্লাউন পজিশনের এবং কার্ডকে উড়ন্ত ছুরির মতো ব্যবহার করতে পারদর্শী। কিন্তু মৃতদেহের ওপর ছড়িয়ে থাকা ট্যারট কার্ডগুলো কোনো লুকানোর চেষ্টা ছিল না, বরং এটি একটি আচার বা প্রতীকী ব্যাপার বলে তারা সন্দেহ করছেন। তাদের ধারণা খুনি হয়তো এমন কোনো সংগঠনের সদস্য যা সম্পর্কে তারা এখনও অবগত নন। সেসিমির তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন এবং আইয়ুর হার্সন জানালেন যে লানেভাস সম্পর্কে তথ্য প্রদানকারী ব্যক্তি আসলে একজন বাউন্টি হান্টার দ্বারা পরিচালিত হচ্ছিলেন। সেই বাউন্টি হান্টারের সঙ্গী অরোরা অর্ডারের হাতে মারা যাওয়ায় তিনি প্রতিশোধ নেওয়ার জন্য লানেভাসকে খুঁজে বের করেছিলেন এবং অরোরা ডক এলাকার একটি ইউনিয়নে তাকে লুকিয়ে থাকতে দেখেছিলেন। তদন্তে দেখা গেছে সেই তথ্য প্রদানকারীর সাথে খুনির কোনো সরাসরি সম্পর্ক নেই। সেসিমির মনে করছিলেন যে অরোরা অর্ডারের উগ্র সদস্যরা লানেভাসকে সাহায্য করছিল। এছাড়া ইউনিয়নের একজন ভুয়া রিপোর্টারের বিষয়েও জানা গেল, যিনি আসলে একজন প্রাইভেট ডিটেকটিভ এবং আইসেন গার্ড স্ট্যান্টনের সাথে যুক্ত ছিলেন। তদন্ত দল সেই ডিটেকটিভের বিষয়ে খোঁজ নিলেও সন্দেহজনক কিছু পায়নি। আলোচনার শেষে সেসিমির এই রহস্যময় খুনের পেছনে কোনো স্পষ্ট মোটিভ না থাকায় বেশ বিভ্রান্ত ছিলেন এবং সবাইকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিলেন। তার ভয় ছিল যে অরোরা অর্ডারের বড় কোনো ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা ভবিষ্যতে আরও উগ্র হয়ে বড় ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাতে পারে। সেসিমির আরও বলেন যে টিঙ্গেনের মেগোস কাণ্ড এবং লানেভাসের এই ঘটনা প্রমাণ করে যে শহরের শিল্পাঞ্চল, ডক এলাকা এবং ইস্ট বরো এখন শয়তান দেবতাদের বা ইভিল গডদের আবির্ভূত হওয়ার প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি এই পরিস্থিতি সম্পর্কে
কার্ডিনাল কাউন্সিলে কথা বলার সিদ্ধান্ত নিলেন, যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এই জায়গাগুলোর সামাজিক পরিবর্তন আনা যায়। এদিকে আমাদের গল্পের মূল নায়ক ক্লেইন পরের দিন অনেক দেরিতে ঘুম থেকে উঠলেন। ব্যাকলুন্ডের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় তিনি তার শ্রমিকের ছদ্মবেশ ছেড়ে মেনস্ক স্ট্রিটের বাড়িতে ফিরে এলেন। ক্লেইন নিশ্চিত ছিলেন যে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে তার পরিচয় নিয়ে কেউ তদন্ত করছে না, তাই তিনি বেশ স্বস্তিতে ছিলেন এবং নিজের জন্য চমৎকার দুপুরের খাবারের আয়োজন করতে বাজারে গেলেন। বিকেলের রোদে অলসভাবে বিশ্রাম নেওয়ার পর ঠিক দুপুর ৩টের সময় ক্লেইন তার রহস্যময় ধূসর কুয়াশার উপরে নিজের আসনে বসলেন এবং ট্যারট ক্লাবের সদস্যদের আহ্বান করলেন। সেখানে অড্রে খুব আনন্দের সাথে মিস্টার ফুলকে জানালেন যে তার দেওয়া সেই সহজ মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অড্রে বিশেষ করে সহজ শব্দটি ব্যবহার করেছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে লানেভাসকে মারার বিষয়টি আসলেই মিস্টার ফুলের সংগঠনের কাজ কিনা। ক্লেইন খুব শান্তভাবে হাসলেন এবং বললেন যে তিনি বিষয়টি ইতিমধ্যে জানেন। এরপর ক্লেইন এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন যে ব্যাকলুন্ডের ডক এলাকা এবং ফ্যাক্টরি অঞ্চলগুলো কিভাবে অশুভ শক্তির চারণভূমি হয়ে উঠছে এবং সেখানে শয়তান দেবতারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। এই কথা শুনে অ্যালজের বেশ অবাক হলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে একটি সাধারণ মিশনের সাথে শয়তান দেবতাদের কি সম্পর্ক থাকতে পারে। ক্লেইনের এই রহস্যময় এবং গভীর উপলব্ধি ব্যাকলুন্ডের অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছিল, যা ট্যারট ক্লাবের সদস্যদের নতুন করে ভাবিয়ে তুলল। গল্পের শুরুতেই আমরা দেখি মিস্টার হ্যাংডম্যান বা অ্যালজের উইলসন মিস্টার ফুলের দেওয়া একটি আপাত দৃষ্টিতে সাধারণ মিশন নিয়ে গভীর সংশয়ে নিমজ্জিত। মিশনটি ছিল ব্যাকলুন্ডের একটি নির্দিষ্ট পোর্ট্রেটের মানুষকে খুঁজে বের করা, যা অ্যালজেরের কাছে খুবই তুচ্ছ এবং কম ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। কিন্তু যখন তিনি এই মিশনের সাথে ব্যাকলুন্ডে একটি অশুভ দেবতার অবতরণের খবরের সংযোগ খোঁজার চেষ্টা করেন, তখন তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি ভাবছিলেন একজন মানুষকে খুঁজে বের করার মতো একটি সাধারণ কাজ কিভাবে একটি অশুভ দেবতার নেমে আসার পথকে বাধাগ্রস্ত করতে পারে। অ্যালজের একজন অভিজ্ঞ বিয়ন্ডার এবং প্রাচীন ভুতুড়ে জাহাজের চালক হওয়া সত্ত্বেও মিস্টার ফুলের এই চালের গভীরতা বুঝতে হিমশিম খাচ্ছিলেন। তার মনে প্রশ্ন জাগছিল, এটি কি দেবতাদের মধ্যে কোনো নীরব যুদ্ধের অংশ? এই রহস্য উদ্ঘাটনের জন্য তিনি চার্চ অফ দ্য লর্ড অফ স্টর্মসের অভ্যন্তরীণ সূত্রগুলো ব্যবহার করে ব্যাকলুন্ডের সাম্প্রতিক ঘটনাগুলো জানার পরিকল্পনা করেন। অন্যদিকে ট্যারট ক্লাবের অন্যতম সদস্যা মিস জাস্টিস বা অড্রি মিস্টার ফুলের একটি দীর্ঘশ্বাসের অর্থ মুহূর্তের মধ্যেই অনুধাবন করতে সক্ষম হন। অড্রি বুঝতে পারেন যে ল্যানিভাস নামের সেই অপরাধীর মধ্যে থাকা দেবত্বের সামান্য অংশই ছিল এই বাস্তব পৃথিবীতে ট্রু ক্রিয়েটারের অবতরণের মূল ভিত্তি। ব্যাকলুন্ডের ইস্ট বরো, ডক এলাকা এবং ফ্যাক্টরি ডিস্ট্রিক্টের যে অমানবিক এবং নারকীয় পরিস্থিতি, তা মূলত সেই অশুভ দেবতার দ্রুত পুষ্টি এবং শক্তিশালী হওয়ার জন্য একটি উপযুক্ত চারণভূমি বা হট বেড হিসাবে কাজ করছিল। অড্রির চোখে মিস্টার ফুল একজন ত্রাণকর্তা হিসাবে ধরা দেন, কারণ তিনি মাত্র একটি সাধারণ মিশনের মাধ্যমে ট্রু ক্রিয়েটারের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র রুখে দিয়ে পুরো ব্যাকলুন্ড শহরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। মিস্টার ফুলের প্রতি অড্রির শ্রদ্ধা এবং প্রশংসা বহুগুণ বেড়ে যায়। ঠিক এই সময়েই মিস্টার ওয়ার্ল্ড বা ক্লেইনের ছদ্মবেশ যখন ইস্ট বরোর বাস্তব চিত্র বর্ণনা করেন, তখন পুরো সভার পরিবেশ অত্যন্ত গুমোট এবং বিষাদগ্রস্ত হয়ে ওঠে। তিনি তুলে ধরেন কিভাবে সেখানকার ফ্যাক্টরিগুলোতে অগণিত শিশু শ্রমিক তাদের কৈশোরেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চরম ক্লান্তি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেখানকার শ্রমিকরা খুব কমই ৩০ বছরের বেশি বাঁচতে পারে। মিস্টার ওয়ার্ল্ড অত্যন্ত নির্মমভাবে ব্যাখ্যা করেন যে সেখানকার বাসিন্দাদের মধ্যে কোনো তৃতীয় প্রজন্ম খুঁজে পাওয়া অসম্ভব, কারণ সেখানকার শিশুরা এতটাই অপুষ্টিতে ভোগে এবং কাজের চাপে দ্রুত শুকিয়ে যায় যে তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছাতে পারে না বা পরবর্তী প্রজন্ম জন্ম দিতে পারে না। সেখানকার একটি প্রচলিত প্রবাদ আছে যে যদি কেউ সেখানে দাদা বা নানা হতে পারেন, তবে নিশ্চিতভাবেই তিনি গ্রামের মানুষ, কারণ শহরের ওই নরকে থেকে তা সম্ভব নয়। কাজ হারিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মৃত্যুবরণ করাই সেখানে শ্রমিকদের শেষ পরিণতি। এই রূঢ় সত্যগুলো শোনার পর অড্রি প্রচণ্ড মানসিক ধাক্কা অনুভব করেন। তিনি উপলব্ধি করেন যে তার পড়া সংবাদপত্র বা ম্যাগাজিনগুলোতে দারিদ্র্যের এই চরম রূপ কখনোই সঠিকভাবে ফুটে ওঠেনি। প্রথমবারের মতো তিনি বুঝতে পারেন কেন মিস্টার ফুল আক্ষেপ করেছিলেন এবং কেন এই অবহেলিত এলাকাগুলো অশুভ দেবতার চারণভূমি হয়ে উঠেছে। অড্রি একজন স্পেকটেটর এবং টেলিপ্যাথিস্ট হিসাবে তার শক্তি ব্যবহার করে তার বাবা কাউন্ট হলের মাধ্যমে সরকারি নীতিতে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করেন, যাতে এই দরিদ্র মানুষগুলোর অবস্থার উন্নতি হয়।
ক্লেইন বা মিস্টার ফুল আড়ালে থেকে অড্রির এই প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি সন্তুষ্ট ছিলেন, কারণ তিনি চেয়েছিলেন অড্রির মতো একজন প্রভাবশালী অভিজাতকে দিয়ে সমাজে পরিবর্তন আনতে। তবে ক্লেইন নিজের জন্য একটি কঠোর সীমানা নির্ধারণ করেন যে ফেসলেস হওয়ার আগে তিনি সরাসরি এই ধরনের সামাজিক সংস্কারে নিজেকে জড়াবেন না। এরপর সভার মোড় ঘোরে সম্রাট রোজেলের ডায়েরির দিকে। আলজের মিস্টার ফুলকে ডায়েরির শেষ পাতাটি প্রদান করেন। সেই পাতায় ক্লেইন এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পান যা তাকে গভীরভাবে নাড়া দেয়। রোজেল লিখেছিলেন যে যদি উচ্চ স্তরের বিয়ন্ডার বৈশিষ্ট্য বা অবজেক্টগুলো সঠিকভাবে সিল করা না থাকে, তবে তারা অবচেতনভাবেই কাছাকাছি থাকা একই পাথওয়ের নিম্ন স্তরের বিয়ন্ডারদের আকর্ষণ করে। ক্লেইন বুঝতে পারেন যে ব্যাকলুন্ডে আসার পর থেকে তিনি কেন বারবার সিক্রেট অর্ডার এবং সিআর পাথওয়ের বিপদের মুখে পড়ছিলেন। তিনি আগে ভেবেছিলেন এটি হয়তো তার পুনর্জন্মের কোনো গোপনীয়তা, কিন্তু রোজেলের ডায়েরি পড়ার পর তার মনে নতুন সন্দেহ জাগে যে এই আকর্ষণ ক্ষমতা হয়তো তার নিজের নয়, বরং তার মাথার উপরে থাকা এই রহস্যময় ধূসর কুয়াশা এবং সেই বিশেষ আধ্যাত্মিক স্থানের। রোজেলের ডায়েরির পরবর্তী অংশে ক্লেইন কিছুটা বিব্রত হন, কারণ সেখানে রোজেল একজন ডেমোনেসের সাথে তার অভিজ্ঞতার কথা লিখেছিলেন। তবে এর পরেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তথ্য, যেখানে রোজেল দ্বিতীয় কার্ড অফ ব্লাসফেমি তৈরির কথা উল্লেখ করেছিলেন। রোজেল এই মহামূল্যবান কার্ডটি একটি দামি বইয়ের ভেতরে সাধারণ বুকমার্ক হিসেবে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিলেন, যাতে কোনো সাধারণ মানুষ এর গুরুত্ব বুঝতে না পারে। ক্লেইন হতাশ হন কারণ রোজেল বইটির নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, যার ফলে কার্ডটি খুঁজে বের করা তার জন্য কঠিন হয়ে পড়ে। সভার শেষের দিকে দ্য সান বা ডেরেক বার্গ তার অগ্রগতির কথা জানান এবং বলেন যে মিস্টার ওয়ার্ল্ডের দেওয়া বজ্রকুঠার বা থান্ডার অ্যাক্স তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই অস্ত্রের মাধ্যমে তিনি এখন সহজেই শক্তিশালী দানবদের মোকাবিলা করতে পারছেন, এবং তিনি শীঘ্রই তার পরবর্তী সিকোয়েন্সের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। সবশেষে মিস্টার ওয়ার্ল্ড তার নিজের প্রয়োজনীয় কিছু উপকরণের সন্ধান করলে আলজের সোনিয়া সাগরে জলদস্যু সম্রাট এবং অ্যাডমিরালদের একটি আসন্ন বিশাল সমাবেশের কথা উল্লেখ করেন। এই সমাবেশে বেয়ন্ডার উপকরণের লেনদেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেখানেই হয়তো ক্লেইন তার প্রয়োজনীয় বিরল উপকরণগুলো খুঁজে পেতে পারেন। আলজের এই সমাবেশে অংশ নেবার সুযোগ পাবেন, তবে বিনিময়ে তিনি মিস্টার ওয়ার্ল্ডের কাছ থেকে কি সুবিধা পাবেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এভাবেই আজকের অধিবেশনে সামাজিক করুণ বাস্তবতা, উচ্চস্তরের বেয়ন্ডার রহস্য এবং নতুন অভিযানের হাতছানি দিয়ে গল্পের এই অংশটি শেষ হয়। এই পুরো ঘটনাটি আমাদের দেখায় যে লর্ড অব দ্য মিস্ট্রিজের জগৎটি কতটা জটিল এবং প্রতিটি চরিত্রের ছোট ছোট পদক্ষেপ কিভাবে পুরো বিশ্বের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বিশেষ করে মিস্টার ফুলের দূরদর্শিতা এবং ক্লেইনের ধূর্ততা এই কাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে।